হ্যাপি লিখেছেন, সাবরিনা সৌরভ আকরাম লিখেছেন, হৃদয় হাসান লিখেছেন। ওকে, অনেকে দেখতে পাচ্ছেন 21 ডেজ রয়েছে। এখানে আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে না যে এখান থেকে আপনারা কি কি শিখবেন, কি কি শিখতে চলেছেন, রাইট? তো এখান থেকে আপনারা ইন্ট্রোডাকশন রোবোটিক্স, যে রোবোটিক্স জিনিসটা কি, এখানে অনেকেই হচ্ছে নন ডিপার্টমেন্টাল আছেন, তো তাদের কাছে হচ্ছে আহ, এই জিনিসটা একবারে হচ্ছে মানে নতুন। তো রোবোটিক্স জিনিসটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। এরপর বেসিক রোবোটিক্স, রোবোটিক্স থেকে হচ্ছে কিভাবে মানে একটা রোবট কিভাবে কাজ করে, এটার কোর কম্পোনেন্ট গুলো কি কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। বেসিক ইলেকট্রনিক্স, আমরা ইলেকট্রনিক্স নিয়ে বেসিক কিছু আলোচনা করব। এরপরে হচ্ছে বেসিক আরডিনো প্রজেক্ট দেখবো আমরা, সেন্সরস নিয়ে আলোচনা করব, অ্যাকচুয়েটরস নিয়ে আলোচনা করব, রোবোটিক্স প্রজেক্ট নিয়ে বিভিন্ন রকম হ্যান্ডস অন প্রজেক্ট নিয়ে আমরা আলোচনা করব, রোবোটিক্স ডিজাইন এবং মেকানিক্স এটা নিয়ে আমরা আলোচনা করবো কিভাবে একটা রোবট আমরা ডিজাইন করতে পারি। এরপরে রোবট নেভিগেশন, কি করে আমরা একটা রোবট নেভিগেট করতে পারি এবং সেটাকে কন্ট্রোল করব। এরপরে আইওটি ইন্টিগ্রেশন, অর্থাৎ ইন্টারনেট অফ থিংস কি করে ইন্টিগ্রেট করব আমরা একটা রোবটের মধ্যে। এরপরে কি মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো বিষয়গুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে ইন্টারেস্টিং লিখবেন। ফ্রি রোবোটিক্স চ্যালেঞ্জ রয়েছে। আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের এই 21 ডেজ যেটা রয়েছে এটা কিন্তু কমপ্লিটলি ফ্রি। 21 সিরিজ যেটা রয়েছে আমাদের কমপ্লিটলি কিন্তু ফ্রি, ঠিক আছে? তো 21 ডেজ ফ্রি রেকর্ডেড সেশন থাকবে। এটা হচ্ছে কমপ্লিট। আমাদের একটা কোড অফ কন্ডাক্ট রয়েছে যে নোয়িং অ্যান্ড নট ডুইং ইজ ইকুয়াল টু নট নোয়িং। অর্থাৎ আপনি অনেক কিছু শিখলেন, অনেক কিছু জানলেন, বাট যদি আপনি কোনো কিছু প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু একটা পর্যায়ে যে আপনারা কিন্তু সবকিছুই ভুলে যাবেন, রাইট? তো আমরা কি করব, আমরা দেখবো, শিখবো, জানবো এবং সাথে সাথে কিন্তু আমরা প্র্যাকটিস করব। আমাদের এখানে অনেক হ্যান্ডস অন প্রজেক্ট রয়েছে সিরিজে, অনেক রকম প্রায় 90 প্লাস হচ্ছে আমাদের প্রজেক্ট রয়েছে। তো আমরা দেখবো, শিখবো, জানবো এবং সেটা কিন্তু আমরা প্র্যাকটিস করব, রাইট গাইস? তো প্র্যাকটিস না করলে কিন্তু আমরা হচ্ছে সবকিছু আলটিমেটলি একটা সময় যে ভুলে যাব। তো আমরা শিখবো এবং প্র্যাকটিস করব। তো আজকের যে আমাদের যে এই যে সিরিজ রয়েছে, এই সিরিজের হচ্ছে আমাদের মানে হচ্ছে কিছু ইকুইপমেন্টের প্রয়োজন পড়বে। সেই ইকুইপমেন্টের আমরা লিস্ট দিয়ে দিয়েছি, এখানে একটা লিস্ট রয়েছে। কারণ অনেকের মাথায় কোশ্চিন আসতে পারে যে ভাইয়া, অনেকের কোশ্চিন আসতে পারে যে এই এই যে এতগুলো ইকুইপমেন্ট প্রয়োজন হবে আমাদের, এগুলো কোথায় পাবো, কি কি লাগবে আমাদের। তো এখানে আমরা একটা লিস্ট দিয়ে দিয়েছি, যাদের যাদের প্রয়োজন পড়বে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো এটা নিয়ে আমরা শেষে আলোচনা করব, ক্লাস শেষে আলোচনা করব। জাস্ট আপনাদেরকে এখানে একটা দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা নিয়ে নিতে পারেন। তো গাইস, রোবোটিক্স জিনিসটা কি আপনারা কি কেউ বলতে পারেন? রোবোটিক্স জিনিসটা কি? যারা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন রোবোটিক্স জিনিসটা কি, আর যারা জানেন না তাদেরকে আমি কিছুক্ষণের মধ্যে বলছি। বলুন, রোবট হচ্ছে আপনার একটা ইন্টেলিজেন্ট মেশিন, যেটা কি করবে, সেন্স করবে, এনভায়রনমেন্ট থেকে কোনো কিছু সেন্স করবে, এরপরে সেই ডাটাগুলো সেন্স করে ডাটাগুলো কি করবে, সে অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করে প্রসেস করবে, অ্যানালাইজ করবে এবং সে অনুযায়ী ডিসিশন নেবে এবং এই ডিসিশন অনুযায়ী সে বিভিন্ন প্ল্যাটফর্মে ফিজিক্যাল অ্যাকশন নেবে। তো এটাই হচ্ছে আমাদের মেইনলি রোবট এবং রোবোটিক্স। তো আপনাদেরকে জাস্ট হচ্ছে একটা এক্সাম্পল দিই, যে একটা সেলফ ড্রিভেন কার যেগুলো রয়েছে, যেমন টেসলা। টেসলা কি করে, সে হচ্ছে কিন্তু অটোমেটিকলি চলে। সে কি করে, তার কাছে অনেকগুলো ক্যামেরা রয়েছে, সেন্স রয়েছে। তো সেভাবে সে কি করে, বিভিন্ন অবস্ট্যাকল গুলো অ্যাভয়েড করে। এরপরে কি ল্যাডার প্রযুক্তির মাধ্যমে সে ম্যাপিং করে, এরপরে ডিসিশন মেকিং করে, এরপরে সেই অনুযায়ী কিন্তু অ্যাক্ট করে। তো এটাই হচ্ছে মূলত রোবোটিক্স। তো যারা যারা বুঝতে পেরেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আন্ডারস্ট্যান্ড লিখবেন। ওকে, আবু হানিফ লিখেছেন, তারপরে দীপ্র পাউল লিখেছেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি অনেকেই আন্ডারস্ট্যান্ড লিখেছেন। নুসাইবা আক্তার লিখেছেন, নাফিসা লিখেছেন, তুর্য লিখেছেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি অনেকেই হচ্ছে লিখছেন যে আন্ডারস্ট্যান্ড। ওকে, আপনারা বুঝতে পেরেছেন হোপফুলি। তো এই যে রোবোটিক্স, এটা কিন্তু হচ্ছে একদিনে কিন্তু আসে নাই,
ঠিক আছে, তো আমরা দেখতে পাই যে এখানে 1984 সালে সর্বপ্রথম হচ্ছে নিউরাল নেটওয়ার্কস নিয়ে হচ্ছে কাজ করা হয়েছিল। আমরা এখানে একটি টাইমলাইন দেখছি আপনাদেরকে বোঝানোর জন্য। তারপরে দেখুন এখানে 1992 সালে হচ্ছে সিস্টেম হচ্ছে ডেভেলপ করা হয়েছিল, যে ল্যাবস মেশিন, তারপরে হচ্ছে ইন্ড ইউএস স্ট্র্যাটেজি, এরপর হচ্ছে ফার্স্ট রোবট কার বিল্ড করা হয়েছিল কিন্তু 1984 সালে। এরপর আমরা দেখতে পাই যে 2000 সালের মধ্যে আমরা দেখতে পাই যে হচ্ছে বিমার্স লি সিমেট্রিক ওয়েব, তারপরে আই রোবট যেটা রোবামা যেটা তৈরি করা হয়েছিল। এরপরে কি 2004 সালে হচ্ছে গ্র্যান্ড চ্যালেঞ্জ, ড্যাপরা গ্র্যান্ড চ্যালেঞ্জ যেটা রয়েছে সেটাও করা হয়েছিল। 2008 সালের মধ্যে আমরা সেলফ ড্রিভিং কার যেগুলো রয়েছে, যে অটোমেটিক যেগুলো চলে, সেগুলো কিন্তু আমরা দেখেছিলাম। এরপরে কি আমরা 2016 সালের মধ্যে গুগল আলফা গো এই জিনিসটা আমরা দেখেছিলাম। তো এটা হচ্ছে মূলত একটি টাইম লাইন যে রোবোটিক্স কিভাবে মানে ডে বাই ডে ইনভলভ হচ্ছে, কিভাবে রেভলিউশন হচ্ছে, রাইট? তো এই যে রোবটের যে টাইম লাইনটা রয়েছে, এটাতে সর্বপ্রথম কাজ করা হয়েছিল 1206 সালে, যেটা কি একজন হচ্ছে আল জাহারি, সে ডিজাইন করেছিল কি ওয়াটার পাওয়ার্ড হিউম্যানয়েড রোবট এবং মিউজিক্যাল অটোমেটা সে প্রথম হচ্ছে ডিজাইন করেছিল। এরপরে হচ্ছে নিকোলা টেসলা, আমরা সবাই নাম জানি, সে হচ্ছে রেডিও কন্ট্রোল বোর্ড, মানে হচ্ছে অটোমেটিক রেডিও কন্ট্রোল বোর্ড সে হচ্ছে আবিষ্কার করেছিল 1898 সালে। এরপরে 1954 সালে হচ্ছে প্রোগ্রামেবল রোবট ইউনিমেট, যেটা সর্বপ্রথম প্রোগ্রামেবল রোবট হচ্ছে আবিষ্কার করা হয়েছিল। 1973 সালে হচ্ছে ওয়েবট, জাপানে যে প্রথম ফুল স্কেল হিউম্যানয়েড যে রোবট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে লিখেছেন যে এমডি নিহাজ হচ্ছে লিখেছেন, ওকে নিহাজ। তারপরে হচ্ছে মেহেদি হাসান রনি লিখেছেন। হ্যাঁ, তো এরপরে দেখি যে 2013 সালে বস্টন ডাইনামাইট নামে হচ্ছে ডাইনামিক্স এর হচ্ছে একটা কোম্পানি রয়েছে, সে হচ্ছে প্রথম যে আমরা হিউম্যানয়েড যে ডগ রয়েছে, বিভিন্ন ধরনের হিউম্যানয়েড ডগ, ডান্সিং ডগ, তারা হচ্ছে এগুলো মানে আবিষ্কার করেছে। এবং 2022 সালে টেসলা হচ্ছে হিউম্যানয়েড রোবট এয়ার ডিভেন রোবোটিক্স যে এক্সপ্যান্ড রয়েছে, সেটা কিন্তু টেসলা কিন্তু অটোমেটিক করছে, যেমন সেলফ ডিভেন কার তৈরি করছে, হিউম্যানয়েড রোবট তৈরি করছে। তো এগুলো হচ্ছে মূলত মূল মানে টাইম লাইন, যে 1206 সাল থেকে আমরা এখন আছি 2025 সালের মধ্যে কত ইনভলভ হয়েছে রোবটের মধ্যে, রাইট? তো এখন আসি যে আমাদের এই যে রোবোটিক্স রয়েছে, রোবট গুলো রয়েছে, এই রোবটের কিছু ল রয়েছে, রোবোটিক্সের কিছু ল রয়েছে। কেমন? যে যে রোবট কখনো মানুষকে হার্ম করতে পারবে না, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাদেরকেও জানা লাগবে, কারণ রোবট কখনো মানুষকে হার্ম করতে পারবে না। সে একটি রোবট অবশ্যই হচ্ছে তার একটা মানুষকে ওবে করতে হবে, তার হচ্ছে আদেশ মানতে হবে। এবং কি যে রোবট রয়েছে তাকে মাস্ট বি প্রোটেক্টেড, সেটার এক্সিস্টেন্সটাকে প্রোটেক্ট করতে হবে, এবং আনলেস ইট কনফ্লিক্টস প্রথম যে দুইটা ল রয়েছে সেটাকে যেন সে কনফ্লিক্ট না করে। তো এই তিনটা হচ্ছে মূলত আমাদের রোবোটিক্সের ল। এখন এই যে একটা রোবট তৈরি করতে গেলে কিছু কোর কম্পোনেন্ট রয়েছে, অনেক কিছু কোর কম্পোনেন্ট রয়েছে, রাইট? তো কি তো মানে হচ্ছে একটা রোবট বানাতে গেলে তো অনেক কিছু মানে জিনিসের প্রয়োজন পড়বে, রাইট? তো প্রথমত কি, যে ম্যানিপুলেটর বা রোভার বডি, অর্থাৎ একটা একটা রোবটের বা একটা কিছুর একটা তো বডির প্রয়োজন পড়বে। তো ম্যানিপুলেটর বা রোভার বডি বলতে বোঝায় যে একটা ফিজিক্যাল ফ্রেম, এটা যেমন ধরেন হচ্ছে একটা বডি, তারপরে হুইল, এরপরে হচ্ছে সাইডের যে ফ্রেম গুলো রয়েছে, হাত পা, যদি আমরা হিউম্যানয়েড রোবট চিন্তা করি তাহলে হচ্ছে হাত পা, তারপরে আর্ম, এগুলো হচ্ছে বলা হয় ম্যানিপুলেটর বা রোভার বডি। এরপর আছে ইন্ড ইফেক্টর বলতে বোঝায় মূলত হাতকে বোঝায়, যে আমরা দেখি না বিভিন্ন জায়গাতে হচ্ছে এভাবে গ্র্যাব করে আবার নিয়ে আসে, তো এটাকে হচ্ছে মানে এক কথা গ্রিপারকে বলা হয়, যেমন ওয়েল্ডিং টর্চ, তারপরে স্কেলপার, এরপরে বিভিন্ন ধরনের নজেলটা ভ্যাকুম নজেল এভাবে দিয়ে স্প্রে করে। তো এক কথায় ইন্ড ইফেক্টর বলতে আর্মকে বোঝানো হয়, গ্রিপারকে বোঝানো হয়। এরপর আসি অ্যাকচুয়েটর কোনগুলো, আপনারা কি কেউ বলতে পারবেন অ্যাকচুয়েটর কোনগুলো হতে পারে? কোনগুলো? বিভিন্ন আমরা দেখি যে বিভিন্ন টাইপের এই যে হুইল মোটরস যেগুলো রয়েছে, তারপরে হচ্ছে যে মোটরের মধ্যে যেমন কি যে
গিয়ার মোটর, সার্ভো মোটর, তারপর হচ্ছে আমরা দেখি না যে তারপর হচ্ছে হাইড্রোলিক অ্যাকচুয়েটর। তো এগুলোকে বলা হয় মানে মুভেবল যেগুলো পার্ট রয়েছে সেগুলোকে বলা হয় হচ্ছে অ্যাকচুয়েটর। ঠিক আছে, এরপর হচ্ছে সেন্সরস কোনগুলো, যে এই রোবটে বিভিন্ন ধরনের সেন্সরস রয়েছে। সেন্সরস কোনগুলো, যেগুলো হচ্ছে ইনভায়রনমেন্ট থেকে ডাটা কালেক্ট করবে, জাস্ট লাইক হচ্ছে টেম্পারেচার, হিউমিডিটি, তারপরে হচ্ছে এয়ার কোয়ালিটি, এরপরে হইতে পারে যে হচ্ছে লাইট ইন্টেন্সিটি, লাইট প্রক্সিমিটি, এরকম, তারপরে হচ্ছে গ্র্যাভিটি, তারপরে হচ্ছে ইনফ্রারেড ইনফ্রারেড গ্যাস, তারপর হচ্ছে মোশন। তো এগুলো হচ্ছে সেন্সর, যারা কি করবে, সেন্সর এনভায়রনমেন্ট থেকে ডাটা কালেক্ট করবে, ডাটা কালেক্ট করে সেগুলো হচ্ছে প্রসেস করার জন্য একটা প্রসেসরে পাঠিয়ে দিবে। এরপর আসি কন্ট্রোলার দিয়ে কি করব আমরা। কন্ট্রোলার মেইনলি কন্ট্রোলার কি কাজ করে বলুন। কন্ট্রোলার হচ্ছে মেইনলি কমান্ড সেন্ড করে। আমরা যে গেম খেলি না, গেম যে জয়স্টিক গুলো রয়েছে, কন্ট্রোলার যেগুলো রয়েছে, সেগুলোতে কি করে আমরা কমান্ড দিই, সেই অনুযায়ী কিন্তু গেম প্লে হয়, রাইট। তো এটাই হচ্ছে মূলত কাজ, কন্ট্রোলারের মূলত এটাই কাজ যে সে গেম প্লে করবে। সে হচ্ছে সরি সরি গাইজ ফর দ্য ইন্টারাপশন। কন্ট্রোলার মেইনলি আমাদের এই মেইনলি কমান্ড দেওয়ার কাজে কিন্তু ব্যবহার হবে, ঠিক আছে। এখন আসি প্রসেসর জিনিসটা কি, আপনারা বলুন তো প্রসেসর জিনিসটা কি, কমেন্ট বক্সে লিখেন প্রসেসর জিনিসটা কি। তাসনিম লিখেছেন সিপিইউ। প্রসেসর জিনিসটা হচ্ছে, আপনারা সবাই কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছেন, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ব্রেন, আমাদের যেরকম ব্রেন যে কোনো ডিসিশন বা কোনো কিছু প্রসেস করে, সবকিছু দেখে প্রসেস করে, জাস্ট লাইক হচ্ছে প্রসেসর। তো এটা কি, এটা হচ্ছে প্রসেসর যে কোনো কিছু হতে পারে, যেমন মাইক্রো কন্ট্রোলার হতে পারে, মাইক্রো কন্ট্রোলারের মধ্যে আর্ডিনো, ESP32 অথবা হায়ার পাওয়ার সিপিইউ থাকতে পারে, যেমন হচ্ছে এনভিডিআর যে জিপিইউস যেগুলো থাকে, জেটসন যেগুলো থাকে, সেগুলো কি করে, এটা কি করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে পাথ প্ল্যানিং করে, ডিসিশন অ্যালগোরিদম, বিভিন্ন ধরনের অ্যালগোরিদম চালায়, এগুলোর মাধ্যমে সে ডিসিশন নেয়, ঠিক আছে। এরপরে আসি সফটওয়্যার। তো একটা রোবট চালানোর জন্য আমাদের ভিজুয়াল ইন্টারফেস লাগবে। তো এটার জন্য হচ্ছে রোবট অপারেটিং সিস্টেম বলা হয়, যেটাকে অপারেটিং সিস্টেম হচ্ছে ROS, রোবট অপারেটিং সিস্টেম, যেটার মাধ্যমে একটা রোবটকে অপারেট করা যায় অথবা হচ্ছে এটাকে কন্ট্রোল করা যায়। তো এই জন্য আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন পড়ে। তো এটা হচ্ছে কি করে, আমাদের বিভিন্ন এই সফটওয়্যারের কেন প্রয়োজন হবে, যে রোবটটাকে কন্ট্রোল করার জন্য, রোবটটাকে প্রোগ্রাম করার জন্য আমাদের সফটওয়্যারের প্রয়োজন হয়। তো মূলত এই যে কোর কম্পোনেন্ট গুলো রয়েছে, একটি রোবট তৈরি করতে গেলে আমাদের এই কম্পোনেন্ট গুলো প্রয়োজন পড়বে। তো যারা যারা এখন পর্যন্ত বুঝতে পেরেছেন, তারা তারা অবশ্যই কমেন্ট বক্সে আন্ডারস্ট্যান্ড লিখবেন। তো গাইস, আমাদের হচ্ছে অনেক রকম টাইপের হচ্ছে রোবট রয়েছে। এ পর্যন্ত আমরা অনেক রকম কিন্তু রোবট দেখেছি। সৌরভ হাসান লিখেছে আন্ডারস্ট্যান্ড, মাসুদা লিখেছেন আন্ডারস্ট্যান্ড, সাকিব লিখেছেন আন্ডারস্ট্যান্ড। ওকে, অনেকে দেখতে পাচ্ছি আন্ডারস্ট্যান্ড লিখেছেন। ইভেন এইভাবে এত ফ্লোতে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অটোমেটিকলি কাজ করে, যেমন কোনো কার কোম্পানিতে যদি দেখেন যে অটোমেটিকলি সেই স্ক্রু টাইট দিচ্ছে, বা অটোমেটিকলি হচ্ছে মানে কাজ অটোমেটিকলি যেগুলো কাজ করে সেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিতে, ওগুলোকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল রোবট। এরপর আসি মোবাইল রোবটের মধ্যে আমরা দেখি যে এখন বিভিন্ন জায়গাতে ডেলিভারি রোবট তৈরি হয়েছে। তারপর হচ্ছে বস্টন ডাইনামিকে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের কি মানে হচ্ছে বিভিন্ন ধরনের যে হিউম্যানয়েড রোবট যেগুলো রয়েছে, হিউম্যানয়েড ডগ রয়েছে, এগুলো কিন্তু হচ্ছে এগুলোকে বলা হয় মোবাইল রোবট। এরপর আসি এডুকেশনাল রোবট। এই যে এডুকেশনাল রোবট, আমরা কিন্তু এগুলো নিয়ে কাজ করব, যে বিভিন্ন ধরনের এই যে লাইন ফলো রোবট, অবস্টাকল রোবট, তারপর হচ্ছে ব্লুটুথ কন্ট্রোল রোবট, এরপর ভয়েস কন্ট্রোল রোবট, ফেস রিকগনিশন রোবট, এরপরে স্মার্ট ডোর লকিং সিস্টেম, এই সকল হচ্ছে এডুকেশনাল রোবটের মধ্যে পড়ে।
এরপর আসি ডোমেস্টিক রোবট। ডোমেস্টিক রোবটের মধ্যে কি, এই যে ক্লিনিং রোবট বোঝায়, তারপরে স্মার্ট ডাস্টবিন, তারপরে হচ্ছে কুকিং কুকিং এখন তো রোবটরা হচ্ছে অনেক হচ্ছে রান্নাও করতে পারে এখন, হিউম্যানের যে রোবট গুলো রয়েছে। এরপরে হচ্ছে ওয়েটার রোবট যেগুলো রয়েছে, যারা হচ্ছে শুধু সার্ভ করবে। তো এগুলো হচ্ছে এই 4 টাইপের মূলত রোবট রয়েছে। এখন আসি এই যে রোবট গুলো রয়েছে, রোবোটিক্সের যে এগুলো হচ্ছে ফিল্ড কোথায় কোথায় রয়েছে। আপনার মাথায় তো এরকম কোশ্চেন আসতে পারে যে এই সকল এগুলো হচ্ছে ফিল্ড কোথায় কোথায়। তো প্রথমে আসে হচ্ছে মেডিকেল সায়েন্স। এখন কিন্তু মেডিকেল সায়েন্সে অনেক রকম হচ্ছে মানে অনেক ইনভলভ হয়েছে রোবটে, হ্যাঁ। তো সার্জিক্যাল রোবট বলে আপনারা হয়তো বা অনেকে জানেন, অনেকে জানেন না। তো সার্জিক্যাল রোবট একটা আছে দাভিঞ্চি। তো দাভিঞ্চি হচ্ছে একটি বিভিন্ন ধরনের ইন্টেন্সিভ যে সার্জিক্যাল সার্জারিস রয়েছে, এই সার্জারিগুলোতে দাভিঞ্চি কি করে, বিভিন্ন সার্জিক্যাল কাজ করে। এছাড়া হচ্ছে প্রস্থেটিক যে লিম্বস, মানে প্রস্থেটিক যে আর্ম লিম্বস রয়েছে, এগুলো কিন্তু প্রস্থেটিক যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোতে কিন্তু হচ্ছে মানে সেন্সর রিস্টোর মোবিলিটির জন্য আমরা কিন্তু মেডিকেল সায়েন্সে কিন্তু রোবোটিক্সের অনেক ব্যবহার রয়েছে, যেমন প্রস্থেটিক আর্ম, প্রস্থেটিক লেগ, ঠিক আছে। এছাড়াও হচ্ছে সার্জারির ক্ষেত্রেও কিন্তু অনেক জায়গাতে এমন হয় যে আমরা সচরাচর হাত দিয়ে বা সরাসরি পৌঁছাতে পারি না, কিন্তু এখন ন্যানো রোবটের মাধ্যমে কিন্তু সেসব জায়গায় পৌঁছে ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে। তো সার্জারির ক্ষেত্রেও কিন্তু এখন অনেক হচ্ছে রেভলিউশন আসছে। তো একটি দাভিঞ্চি যে রোবটটা রয়েছে, সে কিন্তু অটোমেটিকলি একটি সার্জারি উইথিন 30 মিনিটসের মধ্যে কিন্তু করে দেয়, যেটা একটা প্রফেশনাল ডাক্তারের কাছে সেটা 2-3 ঘন্টার ব্যাপার হয়ে যায়। তো বুঝতে পারছেন কতটুকু হচ্ছে ইনভলভ হয়েছে। এরপর আসে হচ্ছে এক্সপ্লোরেশন। এক্সপ্লোরেশন বলতে বোঝায় যে আমরা এই যে দেখি যে নাসা বিভিন্ন জায়গাতে রোবট স্পেসশিপ পাঠায়, যে কিউরিওসিটি যে রোবট রয়েছে, তো এরা কি করে, এই এক্সপ্লোরেশন বলতে এরা এই নাসায় যে কিউরিওসিটি যে রোবটটা পাঠাইছিল, সে কি করেছিল যে মার্স যে রয়েছে, মার্স যে গ্রহটা রয়েছে মঙ্গল গ্রহে, সে হচ্ছে এক্সপ্লোর করতো, নিজে নিজে ডিসিশন নিতে, এবং সে ছবিগুলো পাঠাতো, ছবি ক্যাপচার করতো, ছবিগুলো পাঠাতো, ঠিক আছে। তো এক্সপ্লোরের কাজে রোবোটিক্স এর ব্যবহার রয়েছে। তারপর সিকিউরিটির ক্ষেত্রে কি হয় যে বিভিন্ন ধরনের রোবট এখন হচ্ছে সার্ভিলেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়, পেট্রোলিং এর ক্ষেত্রে ব্যবহার হয়, তারপর বোম ডিসপোজালের ক্ষেত্রে কিন্তু রোবট কিন্তু ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। এরপর হচ্ছে ডোমেস্টিক। তো ডোমেস্টিকে কি, যে যেমন হচ্ছে নিউলি হচ্ছে একটা রোবট এসছে, যে ক্লিনিং যে রোবট রয়েছে রোম্বা। তারপর হচ্ছে এই রোবটগুলো কি করে, যে যেখানে হচ্ছে ডাস্ট আছে, সে ডাস্টগুলো সে কি করবে, ভ্যাকিউম ক্লিনারের মধ্যে সে হচ্ছে নিয়ে নেয়, ঠিক আছে। এরপরে হচ্ছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট রোবট রয়েছে, যে আপনার একাকিত্ব লাগছে, সে হচ্ছে অ্যাসিস্ট করবে আপনাকে কিভাবে হচ্ছে আপনার মুড সুইং করা যায়। এরপরে হচ্ছে অনেকগুলো রোবট রয়েছে যে আপনাকে মন এন্টারটেইন করার জন্য হচ্ছে ডান্সিং রোবট রয়েছে, অনেক কিছু। তো ডোমেস্টিকের ক্ষেত্রে এখন তো রোবট রান্নাও করতে পারে, বা হোম অ্যাসিস্ট্যান্ট হিসেবে অনেক রোবট রয়েছে যারা হচ্ছে বাড়ির যাবতীয় কাজকর্ম করতে পারে। তো এরপর আসে হচ্ছে ইন্ডাস্ট্রিতে। তো ইন্ডাস্ট্রির পার্টটা হচ্ছে, ইন্ডাস্ট্রিতে কিন্তু রোবোটিক্সের হিউজ কাজ হয়, হিউজ মানে হিউজ কাজ হয় কিন্তু রোবোটিক্সের। তো ইন্ডাস্ট্রিতে কেমন, যে বিভিন্ন ধরনের এই যে কার অ্যাসেম্বলিতে কিন্তু রোবোটিক্সের অনেক পার্ট রয়েছে, যেমন বিভিন্ন ধরনের আর্ম, তারপর রোটার। এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের যে হাইড্রোলিক অ্যাকচুয়েটর রয়েছে, এগুলো দিয়ে কি হয় যে অটোমেটিকলি একটি কারকে কিন্তু অ্যাসেম্বলি করতে পারে। তারপরে হচ্ছে এটাতে কি হয় যে একটা মানুষ যদি কাজটা করতো, সেটার থেকে 10 গুণ সময় বাঁচিয়ে সে কিন্তু অ্যাসেম্বলি করতে পারতো। এরপরে কোথায় কোথায় ব্যবহার হয়, পেইন্টিং এখন রোবট ব্যবহার হচ্ছে, ওয়েল্ডিং এ ব্যবহার হচ্ছে, প্যাকেজিং এর ক্ষেত্রে। এগুলো মানুষের থেকে অনেক ফাস্টার এবং অনেক সেফিয়েস্ট ওয়েতে এখন রোবটগুলো মানে হচ্ছে করা হচ্ছে, কাজ করা হচ্ছে রোবট নিয়ে। তো হোপফুলি আপনারা বুঝতে পারছেন। তো বেসিক্যালি আমাদের মেডিকেল সায়েন্সে এবং ইন্ডাস্ট্রিতে প্রচুর এখন হচ্ছে এই রোবটের ব্যবহার হচ্ছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিভাবে হয়। তো মূলত আমাদের এই যে ডেইলি লাইফে রোবট কিভাবে আমাদের ব্যবহার হতে পারে। তো প্রথমে আসি হাউস হোল্ড রোবটের মধ্যে কি কি থাকতে পারে। হাউস হোল্ড রোবটে হচ্ছে ক্লিনিং রোবট, তারপর কিচেন রোবট, কম্পানিয়ন রোবট, এগুলো হচ্ছে হাউস হোল্ড রোবট
হাউস হোল্ডের মধ্যে থাকে। এরপর হচ্ছে হেলথ কেয়ারের জন্য হচ্ছে সার্জিক্যাল রোবট, আপনাদের যে কিছুক্ষণ আগে যেটা কথা বললাম, রিহ্যাবিলিটেশন রোবট রয়েছে, ইল্ডারলি কেয়ার রোবট রয়েছে যারা হচ্ছে নার্চারিং করে। এরপর হচ্ছে এডুকেশন অ্যান্ড চাইল্ডের ক্ষেত্রে হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের লাইন ফলোয়ার রোবট, তারপরে অবস্টাকল রোবট, এরপরে আমরা দেখি যে এডুকেশনাল পারপাসে অনেক রোবট কিন্তু আমাদের ব্যবহার হয়ে থাকে, যেমন বিভিন্ন ধরনের আমরা এডুকেশনাল পারপাসে রোবোটিক আর্ম বানাই, এডুকেশনাল পারপাসে যেসব আমরা বানিয়ে থাকি। এরপর আসে যে ওয়ার্ক প্লেস এবং ইন্ডাস্ট্রিতে যে কোলাবোরেটিভ রোবট যেগুলো রয়েছে, তারপর লজিস্টিক রোবট রয়েছে যারা হচ্ছে লজিস্টিক সাপ্লাই করে, হ্যাঁ অটোমেটিক হচ্ছে সাপ্লাই করে। তারপরে কি হয় যে ডেলিভারি দেয়, অটোমেটিকলি ডেলিভারি দেয়, অটোমেটিক এক জায়গা থেকে রোবট প্রোডাক্ট নিয়ে আরেক জায়গায় হচ্ছে পৌঁছায় দেয়। তো ওয়ার্ক প্লেসেও এবং ইন্ডাস্ট্রিতেও কিন্তু এখন রোবটের ডেলি লাইফে কিন্তু রোবটগুলো ব্যবহার হয়ে থাকছে। এরপর হচ্ছে ট্রান্সপোর্টেশন এবং ডেলিভারি, যেটা বললাম যে সেলফ ড্রিভিং কার যেগুলো রয়েছে, এখন কিন্তু আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, টেসলার কথা বলি। তো টেসলা কি করে, টেসলাতে কিন্তু অটোমেটিকলি কিন্তু হয়, অটোমেটিকলি ড্রাইভ করতে পারে। কোনো যদি রাস্তায় কোনো ট্রাফিক থাকে বা সামনে যদি গাড়ি থাকে, অটোমেটিকলি সে কিন্তু ব্রেক করে। সেটা কিভাবে করে, তার মধ্যে আশেপাশে ক্যামেরা আছে, সেন্সরস রয়েছে, সে সেভাবে ডিসিশন মেকিং করে, ওইভাবে কিন্তু কার ড্রাইভ করে। তারপর ডেলিভারি রোবট রয়েছে, এখন কিন্তু ডেলিভারি ম্যানের দরকার পড়ে না, আপনি জাস্ট প্লেস সিলেক্ট করবেন, সে অটোমেটিকলি সেই জায়গাতে সুন্দরভাবে খাবার পৌঁছায় দিবে বা কোনো কিছু ডেলিভারি কিন্তু পৌঁছায় দিতে পারে। এরপর আসি ড্রোনস, বিভিন্ন ধরনের ড্রোনসে কিন্তু এখন ব্যবহার হচ্ছে, যে এগ্রিকালচারের ক্ষেত্রে বা হচ্ছে পেট্রোলিং এর ক্ষেত্রে, সার্ভেলেন্স করার ক্ষেত্রে কিন্তু এখন ড্রোন অনেক ব্যবহার হচ্ছে। এছাড়াও কিন্তু বর্তমানে কিন্তু এই যে ওয়ার চলছে, বিভিন্ন ধরনের রাশিয়া ইউক্রেন ওয়ার, তারপর হচ্ছে এই রাশিয়া ইউক্রেন ওয়ারে কিন্তু অনেক রকম হচ্ছে ড্রোন দিয়ে হচ্ছে এই করা হয়েছিল। এরপরে হচ্ছে এই যে ইরান তারপরে ইসরায়েলের যে যুদ্ধ চললো, এখানে কিন্তু অনেক রকম ইরান কিন্তু অনেক প্রযুক্তিগত ড্রোন ব্যবহার করে কিন্তু ইরানকে কিন্তু ধরাশায়ী করেছিল। এরপরে হচ্ছে সার্ভিস ইন্ডাস্ট্রি। তো সার্ভিস ইন্ডাস্ট্রিতে হচ্ছে হসপিটালিটি রোবট রয়েছে, রিটেল রেস্টুরেন্ট রোবট রয়েছে, তারপর কাস্টমার সার্ভিস, এইসব রোবটও কিন্তু এখন বর্তমানে চলে এসছে। এছাড়া হচ্ছে পার্সোনাল মোবিলিটি এবং অ্যাক্সেসিবিলিটি, মানে এক্সোস্কেলেটন, তারপর হচ্ছে মোবিলিটি রোবটস, তারপর পার্সোনাল ট্রান্সপোর্ট রোবট, যেগুলো হচ্ছে সেলফ ড্রিভেন যেসব রোবট রয়েছে, যেগুলোতে আপনি সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাবেন। তো এই সকল ক্ষেত্রে ডেইলি লাইফে হচ্ছে রোবট কিন্তু এখন প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে। তো এই যে রোবটগুলো দেখলাম এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, এই আলোচনাগুলো আপনারা কি বুঝতে পেরেছেন? তো যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আন্ডারস্ট্যান্ড লিখবেন। ওকে, এমডি ফয়সাল লিখেছেন, সিনিক পাওয়াল লিখেছেন, আকদারুল মামুন লিখেছেন, তারপরে জিনিয়া আলম লিখেছেন। ওকে, অনেকে দেখতে পাচ্ছি লিখছেন। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে আনোয়ার হোসেন লিখেছেন, তারপরে হচ্ছে মাহবুব হাসান লিখেছেন, মেহেদির হাসান, সাদিয়া আফরিন, শাহরিয়ার আলম তৌসিফ, তারপরে রুবেল জাহিদ, আমরা দেখতে পাচ্ছি অনেকে, আদিত্য সাহা, আবু বক্কর সিদ্দিক, সাজ্জাদ হোসেন সাইম, অর্তিহরে, তারপরে জিয়াউল হক রায়ান, আলামিন, মাহবুল আলম লিখেছেন। ওকে, দেখতে পাচ্ছি আপনারা অনেকেই লিখছেন যে আন্ডারস্ট্যান্ড। ওকে, তো গাইস, এই যে রোবট যে রয়েছে, রোবটের তো একটা মেন ক্রুশাল পার্ট হচ্ছে প্রসেসর, রাইট? তো এই যে প্রসেসর কি করে, সে সেন্সর থেকে ডাটা কালেক্ট করে সে কি করে, ডাটাগুলো প্রসেস করে সে হচ্ছে ডিসিশন মেকিং করে বিভিন্ন মেশিন লার্নিং অ্যালগোরিদমের মাধ্যমে, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। সে কি করে, এগুলো হচ্ছে ডিসিশন মেকিং করে এবং সেটাতে বিভিন্ন অ্যাকচুয়েটর, আর্ম, এগুলোতে হচ্ছে সে কমান্ড দেয়, ওই অনুযায়ী সে হচ্ছে কমান্ড ফ্লো করে। তো এই রোবটে যে প্রসেসর রয়েছে, আমরা মূলত আজকে এই যে 21 ডেজ যে সিরিজ রয়েছে, ডেজ সিরিজে আমরা যেসব মাইক্রো কন্ট্রোলার বা যেসব প্রসেসর ইউজ করব, সেগুলো নিয়ে হচ্ছে পপুলার যে মাইক্রো কন্ট্রোলার যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো মূলত হচ্ছে আমরা যে কমনলি যেটা ইউজ করব, বিগিনিং লেভেলে যেটা ইউজ করব, সেটা হচ্ছে আরডিনো উনো। এখন আরডিনো উনো সম্বন্ধে আপনারা কারা কারা জানেন? যারা যারা জানেন তারা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখবেন, আর যারা যারা জানেন না তারা কমেন্ট বক্সে নো লিখবেন। মিস্টার তাসিন লিখেছেন ইয়েস, মাহিমা ইসলাম লিখেছেন আন্ডারস্ট্যান্ড, ইয়াসিন আরাফাত লিখেছেন ইয়েস, মনিরুল ইসলাম লিখেছেন নো, ফাতেমা লিখেছেন ইয়েস,
ওকে, আমরা দেখতে পাচ্ছি জিএম তানভীর লিখেছেন নো, আফিয়া মাসুদা লিখেছেন নো, তারপরে আরিফুল আফিয়া বাসা লিখেছেন ইয়েস, আমিনুল হক সোহাগ লিখেছেন ইয়েস। ওকে, তো আমরা যখন হচ্ছে প্রথমত রোবোটিক্স বা বলেন আইওটি বলেন বা যে কোনো কিছু যখন আমরা ইনিশিয়ালি যে কাজটা করি তখন হচ্ছে আমরা আরডিনো উনো কিন্তু ব্যবহার করি। তো এই আরডিনো উনো এখানে হচ্ছে অনেকে কিন্তু আছে নন ডিপার্টমেন্টাল, তো আমরা বিগিনিং থেকে অ্যাডভান্স লেভেলে যাব, তো এই জন্য হচ্ছে আমরা আরডিনো উনোটা রেখেছি, কারণ এটি একটি কমন মাইক্রো কন্ট্রোলার এবং ইজি টু ইউজ, যেটা হচ্ছে খুব সহজে প্রোগ্রামিং করা যায়, খুব সহজে ইউজ করা যায়। তো যারা যারা জানে না তাদের জন্য হচ্ছে মানে এটা ইউজ করতে অনেক ইজি হবে, সেজন্য আমরা প্রথমত এই 21 ডেজের যে সিরিজটি রয়েছে সেখানে আমরা আরডিনো উনো সিলেক্ট করেছি। তো এই আরডিনো উনোতে একটি মাইক্রো কন্ট্রোলার রয়েছে, প্রসেসর বা আইসি বলতে পারেন, সেটা কি ATmega328P, এটাকে বলা হয় ATmega328P। এইটা কি, এই যে আরডিনো উনো রয়েছে এইটার কিন্তু এটা হচ্ছে হার্ট বা ব্রেন বলতে পারেন। তো আমাদের যেরকম ব্রেন বা হার্ট ছাড়া আমাদের কিন্তু শরীরে কোনো দাম নাই, সেরকম এই যে আরডিনো উনো বোর্ড রয়েছে সেটার মধ্যে এই যে আইসি যেটা রয়েছে মাইক্রো কন্ট্রোলার ATmega328P, এইটা না থাকলে কিন্তু এই বোর্ডের কোনো দাম নাই। ঠিক আছে, তো এটার অপারেটিং ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, ইনপুট ভোল্টেজ এই ফুল আরডিনো বোর্ডের হচ্ছে ইনপুট ভোল্টেজ হচ্ছে 7 থেকে 12 ভোল্ট। এরপর হচ্ছে এটার ফুল লিমিট, সর্বোচ্চ লিমিট হচ্ছে 6 থেকে 20 ভোল্ট পর্যন্ত। এরপরে প্রোগ্রামিং করার জন্য এখানে 0 থেকে 13 পর্যন্ত যে পিনগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডিজিটাল পিন। ডিজিটাল পিন কি হাই এবং লো, 0 এবং 1 এ কাজ করবে, এবং র্যান্ডম পিন যখন হবে তখন হচ্ছে অ্যানালগ পিন। তো অ্যানালগ পিন কি কি রয়েছে, A0 থেকে A5 পর্যন্ত টোটাল 6টা পিন রয়েছে। এছাড়াও এখানে হচ্ছে ফ্ল্যাশ মেমোরি অর্থাৎ স্টোরেজ যেটাকে বলা হয়, স্টোরেজ রয়েছে 32 কিলোবাইট, যেখানে হচ্ছে 0.5 কিলোবাইট হচ্ছে বুট লোডারের জন্য ব্যবহার হয়। এখন আপনাদের মাথায় কোশ্চিন আসতে পারে না যে বুট লোডার জিনিসটা কি? আপনাদের মাথায় কি কোশ্চিন আসে যে বুট লোডার জিনিসটা কি? তো বুট লোডার হচ্ছে মেইনলি এই যে যে আইসিটা রয়েছে এখানে কিন্তু ডিরেক্টলি আপনারা প্রোগ্রামিং করতে পারবেন না। তো প্রোগ্রামিং করতে গেলে আমাদের এখানে একটা বুট লোডারের প্রয়োজন পড়ে, যেটাকে হচ্ছে এই যে যে আইসিটা রয়েছে মাইক্রো কন্ট্রোলার রয়েছে সেটাকে ফ্ল্যাশ করার জন্য ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, তো এছাড়া রয়েছে এসর্যাম। এসর্যাম মানে হচ্ছে টেম্পোরারি স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা টেম্পোরারি বিভিন্ন ক্রেডেনশিয়াল স্টোরেজ করার জন্য ব্যবহার হয়ে থাকে। ফ্ল্যাশ কাজী আনাস আহমেদ লিখেছেন ফ্ল্যাশ মেমোরি একটু এক্সপ্লেন করুন। ফ্ল্যাশ মেমোরি বলতে স্টোরেজ বোঝায়, যে আমরা ফোন বা ল্যাপটপ বা ডেস্কটপে যে আমরা যে স্টোর মানে আমরা ভিডিও, তারপরে অডিও, তারপরে ইমেজ, এই সকল কিছু আমরা স্টোর করে থাকি না। তো এটা কিভাবে, এখানে তো একটা মেমোরি কার্ড থাকে বা হার্ড ডিস্কে, ল্যাপটপে হার্ড ডিস্ক থাকে, ডেস্কটপে হার্ড ডিস্ক থাকে বা এসএসডি থাকে, এগুলো কি করে ডাটা স্টোর করে। তো সেম ভাবে এই যে ATmega328P রয়েছে এটারও একটি স্টোরেজ রয়েছে, সেটাকে বলা হয় হচ্ছে ফ্ল্যাশ মেমোরি। এরপরে হচ্ছে এসর্যাম রয়েছে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি রয়েছে 2 কিলোবাইট। এরপরে ইপ্রোম 1 কিলোবাইট, যেটা হচ্ছে ইপ্রোমের আপনারা একটা জিনিস নোট করে নেবেন যে ইপ্রোম মানে হচ্ছে, ইপ্রোমের ফুল মিনিংটা হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আমি আবারও বলছি যে এইটার ফুল মিনিং হচ্ছে ইপ্রোমের ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আপনারা সবাই নোট করে নেবেন। তো এটা কি কাজ করে, এইটা মূলত এই যে প্রোগ্রাম রয়েছে যখন হচ্ছে একটা ডিভাইস চলতে থাকে, চলতে চলতে যখন হঠাৎ পাওয়ার কাট হয়ে যায় তখন কি করে, এই ইপ্রোম যে রানিং যে প্রোগ্রামটা রয়েছে সেটাকে সে ইনিশিয়ালাইজ পর্যায়ে রাখে, যেন প্রোগ্রাম যখন আমাদের ডিভাইসটি অন যখন হবে তখন আবার ইনিশিয়ালি যেন চালাতে পারে। ঠিক আছে, তো ইপ্রোম এই কাজের ব্যবহার হয়। এরপর হচ্ছে ক্লক স্পিড। ক্লক স্পিডটা হচ্ছে মূলত 16 মেগাহার্জ রয়েছে। ক্লক স্পিড মানে ডাটা ট্রান্সফার রেট, ফ্রিকোয়েন্সিটা যেটাকে বলা হয়, সেটা হচ্ছে মানে কত স্পিডে, কত মেগাহার্জে, কত ফ্রিকোয়েন্সিতে হচ্ছে সে ডাটা ট্রান্সফার করবে, সেটা হচ্ছে এখানে 16 মেগাহার্জ রয়েছে। তো এই হচ্ছে মূলত আরডিনো উনোর স্পেসিফিকেশন পিন আউট ডায়াগ্রাম। এছাড়াও এখানে কিছু কমিউনিকেশন প্রোটোকল রয়েছে, যেমন I2C প্রোটোকল, ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট, তারপরে এসপিআই, সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস রয়েছে, তারপরে ইউআর্ট কমিউনিকেশন রয়েছে। এখানে আবার হচ্ছে 6টা পিডাব্লিউএম পিন রয়েছে। পিডাব্লিউএম পিন কি আপনাদের মাথায় কোশ্চিন আসতে পারে যে
পালস ওয়াইড মডুলেশন। আমি আবারও বলছি, পিডাব্লিউএম মানে হচ্ছে পালস ওয়াইড মডুলেশন। তো পিডাব্লিউএম কি কাজ করে? পিডাব্লিউএম মূলত আমরা যখন হচ্ছে কোনো কিছু ব্রাইটনেস বাড়ানো কমানোর ক্ষেত্রে, এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের মোটর কন্ট্রোলিং এর ক্ষেত্রে আমরা এই পিডাব্লিউএম পিনগুলো ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আরডিনো উনো, মূলত হচ্ছে আরডিনো উনোর মূল স্পেসিফিকেশন, পিন আউট ডায়াগ্রাম। এরপর আসি আরো একটি বহুল পরিচিত মাইক্রো কন্ট্রোলার, অনেক অ্যাডভান্স একটি মাইক্রো কন্ট্রোলার, ESP32। তো ESP32 জিনিসটা কি? ESP32টা হচ্ছে এটাও কিন্তু একটি মাইক্রো কন্ট্রোলার। তো এটা হচ্ছে কি আরডিনো উনোর থেকে আর একটু হচ্ছে অ্যাডভান্স। তো এটার অপারেটিং ভোল্টেজ হচ্ছে 2.2 ভোল্ট থেকে 3.6 ভোল্ট, অর্থাৎ এই যে এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার ESP32। এছাড়াও আমরা দেখতে পাই যে এটা জিপিআইও পোর্ট রয়েছে কিন্তু 3060, আর এখানে এডিসি অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল পিন রয়েছে 14টা। মানে এখানে আমরা চাইলে এই পিনগুলো দিয়ে অ্যানালগ থেকে ডিজিটালও ডাটা কনভার্ট করতে পারবো, এবং ডিজিটাল থেকে অ্যানালগ পিন রয়েছে 2টা। এছাড়া এটা ফ্ল্যাশ মেমোরি রয়েছে, অর্থাৎ স্টোরেজ রয়েছে 16 মেগাবাইট, যেটা আরডিনো উনোতে রয়েছিল কত? মাত্র 32 কিলোবাইট। এসর্যাম রয়েছে এখানে 250 কিলোবাইট, যেখানে আরডিনোতে রয়েছিল মাত্র 2 কিলোবাইট। ক্লক স্পিড রয়েছে আপ টু 240 মেগাহার্জ, যেখানে আরডিনোতে রয়েছিল মাত্র 16 মেগাহার্জ। তো অবশ্যই এটা আরডিনোর থেকে ফার বেটার, ফার অ্যাডভান্স। ঠিক আছে, এছাড়াও এখানে ইউআরট কমিউনিকেশন প্রোটোকল রয়েছে, I2C প্রোটোকল রয়েছে। এখানে হচ্ছে যে TX RX রয়েছে, এগুলো কিন্তু ইউআরট কমিউনিকেশন। এবং যে D22 এবং D21 যেটা রয়েছে SDA এবং SCL, অর্থাৎ সিরিয়াল ডাটা লাইন এবং সিরিয়াল ক্লক লাইন, এই দুটো হচ্ছে I2C প্রোটোকল, অর্থাৎ ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট। এখন আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট জিনিসটা কি? অ্যাকচুয়ালি ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট হচ্ছে কোনো একটি ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের কমিউনিকেশনকে হচ্ছে ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট বোঝায়। দুইটা ওয়্যারের মাধ্যমে কমিউনিকেশনকে ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট বোঝায়। এছাড়াও আমরা যদি দেখি আরডিনোতে কিন্তু কোনো বিল্ট ইন ওয়াইফাই নাই। আপনারা যদি আরডিনোতে ওয়াইফাই ইউজ করতে চান তাহলে আলাদাভাবে কিন্তু ওয়াইফাই মডিউল আমাদের দরকার পড়বে। কিন্তু ESP32তে আমরা চাইলেই এখানে কিন্তু বিল্ট ইন 2.4 গিগাহার্জের একটি ওয়াইফাই রয়েছে, যেটাতে আমরা এটা চাইলে একটি ওয়াইফাই মডিউল হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত এটার স্পেসিফিকেশন। মূলত এখানে যে D34, তারপর D35, D32, 33 এই যে পিনগুলো রয়েছে এগুলো কিন্তু অ্যানালগ পিন। এরপরে এখানে যে পিনগুলো রয়েছে দেখুন, এই যে GPIO 2, 4, তারপরে GPIO 1, 2, 3, এগুলো হচ্ছে ডিজিটাল পিন। তো এই যে প্রজেক্টগুলো এতক্ষণ ধরে বুঝলেন, তো আজকে এই যে সিরিজ রয়েছে এই সিরিজে আমরা কি কি প্রজেক্ট নিয়ে কাজ করব, চলুন এটা দেখে আসি। তো আমরা হচ্ছে লাইন ফলোয়ার রোবট সরাসরি বানাবো, কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। প্র্যাকটিক্যালি আমরা জিনিসগুলো দেখবো, প্রোগ্রামিং গুলো নিয়ে আলোচনা করব, সরাসরি প্রোগ্রামিং কোড নিয়ে আলোচনা করব, সার্কিট ডায়াগ্রাম গুলো দেখবো। এছাড়া হচ্ছে ডেলিভারি রোবট আমরা তৈরি করব, সরাসরি ডেলিভারি রোবট কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। তারপর ব্লুটুথ কন্ট্রোল কার, ব্লুটুথ দিয়ে কিভাবে একটি মানে কন্ট্রোল করব, ফোনের মাধ্যমে একটি কারকে কন্ট্রোল করব সেটা দেখবো। এরপর ভয়েসের মাধ্যমে, ভয়েস কন্ট্রোলের মাধ্যমে কিভাবে কার তৈরি করব সেটা দেখবো। এছাড়াও ডিজিটাল ডাস্টবিন তৈরি করব, একটি ডাস্টবিন কিভাবে ডিজিটালি মানে হচ্ছে ফিল আপ হয়ে গেলে আবার সামনে গেলে কিভাবে অটোমেটিকলি ওপেন হয়ে যায় সেই জিনিসটা আমরা তৈরি করব। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে স্মার্ট ডোর লকিং সিস্টেম আমরা তৈরি করব। এছাড়া হচ্ছে রোবোটিক আর্ম, যে আমরা যে আর্ম দেখেছি না, হাত, এই হাত আমরা সরাসরি তৈরি করব রোবোটিক আর্ম দিয়ে। আমরা কমান্ড দিয়ে এটাকে মুভ করব, কোনো কিছু গ্র্যাব করব, আবার এক জায়গা থেকে আরেক জায়গায় রাখবো। এরপর হচ্ছে ফেস রিকগনিশন সিস্টেম, আমরা বিভিন্ন মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা ফেস রিকগনিশন নিয়ে কাজ করব। তো আমাদের ঘড়ি ঘন্টা কিন্তু প্রায় আমাদের 1 ঘন্টা শেষ। তো গাইজ, আপনাদের কেমন লাগলো আমাদের 1 ঘন্টা সেশনটি? যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইউজফুল লিখবেন। গাইজ, আমাদের তো 1 ঘন্টা প্রায় শেষের পথে। তো এই যে আমাদের যে ছিল, এই সেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তো প্রথমত আমরা হচ্ছে একটি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব। ঠিক আছে, তো এই যে আমরা প্রোগ্রামিং করব,
প্রোগ্রামিং এ করার ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে একটি কম্পাইলার লাগবে। যে প্রোগ্রামিং করব, প্রোগ্রামিংটা হচ্ছে একটি মাইক্রো কন্ট্রোলার আপলোড করব, এই আপলোড করতে গেলে আমাদেরকে একটি কম্পাইলারের প্রয়োজন পড়বে। তো কম্পাইলারটা কি, আমরা যেহেতু আরডিনো নিয়ে কাজ করব, ESP32 নিয়ে কাজ করব, তো সেই জন্য আমাদেরকে একটি আইডি আমাদেরকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তো সেটা কি, আরডুইনো আইডি। একটি কম্পাইলার ডাউনলোড করতে হবে। তো আপনারা চাইলে আমার সাথে হচ্ছে করতে পারেন, আমার সাথে চাইলে ডাউনলোড করতে পারেন। যারা ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে আছেন তারা চাইলে এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন। তো আরডিনো আইডি ডাউনলোড লিখলেই চলে আসবে যে আরডিনো আইডি। তো আরডিনো আইডিতে ডিরেক্টলি হচ্ছে এখানে প্রথম যে ইটা রয়েছে সেখানে আমরা ডিরেক্টলি ক্লিক করব, যে লিঙ্কটা রয়েছে। ডিরেক্টলি ক্লিক করলে দেখুন এখানে অনেক রকম অপশনস রয়েছে। তো এখানে দেখুন এখানে এই যে ডাউনলোডের যে অপশন রয়েছে, দেখুন এখানে উইন্ডোজ এমএসআই ইনস্টলার, তারপরে উইন্ডোজ 10 অথবা নিউয়ার 64 বিটের ইনস্টলার, তারপরে লিনাক্সের রয়েছে, যারা ম্যাক ইউজ করেন তাদের ম্যাকের। তো আমার যেহেতু উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 যাদের রয়েছে তারা এই অপশনটি ইউজ করবেন, এবং যদি যাদের অনেক রকম ম্যাক রয়েছে, যারা লিনাক্স রয়েছে, তারা এই অপশনগুলো ইউজ করবেন। তো আমার যেহেতু উইন্ডোজ 10, তো আমি জাস্ট এটা ইউজ করলাম। দেন আমরা ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করলে দেখুন আমার এখানে অটোমেটিকলি কিন্তু ডাউনলোড হচ্ছে, এখানে কিন্তু অটোমেটিকলি ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এখানে আমাদের কিছুক্ষণ সময় লাগবে, তো আপনারা চাইলে নিজেরাও হচ্ছে ডাউনলোড করে নিতে পারেন। মোহাম্মদ সাইফুদ্দিন লিখেছে মোবাইলেও হবে। হ্যাঁ, মোবাইলেও হবে, কিন্তু সেক্ষেত্রে আপলোড করতে অনেক রকম সমস্যা হবে। ঠিক আছে, তো পিসিতে করলে বেটার হয়। সামিউল আল ফারাবি লিখেছে বান্ডেল কি ইলেকট্রনিক্স কম্পোনেন্ট সহ? না, বান্ডেল এখানে হচ্ছে আপনি 3টা আলাদা আলাদা বান্ডেল পেয়ে যাবেন যদি এটা যদি পারচেস করেন। কম্পোনেন্ট আলাদা আপনাকে আলাদাভাবে কিনতে হবে, আবার চাইলে আমাদের মাধ্যমে আপনি চাইলে পারচেস করতে পারেন। আরডিনো ডয়েট থেকে কি করা যাবে নাকি? হ্যাঁ, আরডিনো ডয়েট থেকে আপনি চাইলে প্রোগ্রামিং ডিরেক্টলি করতে পারবেন। ওকে, আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি হচ্ছে এটাকে ওপেন করব। তো জাস্ট একবার ক্লিক করলেই দেখুন এটা কিছুক্ষণ সময়ের মধ্যে আমাদের এরকম একটি পপ আপ আসবে। তো আমরা জাস্ট এগ্রিতে ক্লিক করব। তো অনেকেই হচ্ছে এটা ইনস্টল কিভাবে করতে হয় আপনারা জানেন, কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি যেটা ছিল যে আমাদের এখানে কিন্তু অনেকেই নন ডিপার্টমেন্টাল স্টুডেন্ট রয়েছে, নন ডিপার্টমেন্টাল পার্সন রয়েছে, যাদের এগুলোতে জিরো নলেজ। আমাদের এখানে কিন্তু সেটা বলা হয়েছিল যে এই কোর্সটি করতে গেলে, এই সিরিজটি করতে গেলে কোনো রকম নলেজ দরকার পড়বে না, আমরা স্ক্র্যাচ লেভেল থেকে শুরু করব। তো যার কারণে যে সফটওয়্যারটা লাগবে, যেটা ইনস্টল করা লাগবে, অনেকেই এখানে আছেন যে সবাই জানেন এই বিষয়গুলো, অনেকেই জানেন, কিন্তু তাদের ক্ষেত্রে বলি যে আপনারা একটু ধৈর্য ধরে বসুন। যারা জানে না তাদেরও তো শিকার অধিকার আছে। তো আমরা যেহেতু এটা স্ক্র্যাচ লেভেল থেকে শিখছি, তো আমি আপনাদের কাছে অনুমতি নিয়ে নিচ্ছি যে আমি এটাতে একটু সময় লাগবে, একটু আপনারা ধৈর্য নিয়ে বসবেন। ঠিক আছে, তো আমরা জাস্ট শুরু থেকে শুরু করি। তো এখানে এরকম পপ আপ আসবে। তো আমরা জাস্ট হচ্ছে এনিওয়ান হু ক্যান ইউজ দিস কম্পিউটার এটা দিয়ে দিলাম। দেন আমরা নেক্সটে ক্লিক করলাম। দেন আমাদের একটি পপ আপ আসবে, সেটা আমরা ইয়েসে ক্লিক করব। এরপর আমাদেরকে এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশনস রয়েছে, সেগুলোতে আমরা এগ্রি করব। এরপর আমাদেরকে ডেস্টিনেশন ফোল্ডারটা সিলেক্ট করতে বলছে, তো আমরা এখানে সিলেক্ট করে ইনস্টল বাটনে ক্লিক করব। তো এখানে ইনস্টল হতে কিছুক্ষণ সময় লাগবে, সেই সময় পর্যন্ত আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। মোহাম্মদ সেফায়েতুদ্দিন লিখেছে সাইটের নাম কি? আপনি জাস্ট কিছুই না, জাস্ট আরডিনো উনো লিখবেন, এখানে আরডুইনো আইডি ডাউনলোড লিখবেন। ডাউনলোড লেখার সাথে সাথে দেখুন এখানে প্রথম যেই সাইটটা চলে আসবে www.arduino.cc, অথবা আমি হচ্ছে আপনাদের সুবিধার জন্য আমি কমেন্ট বক্সে
লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। তো দেখুন আমাদের হচ্ছে প্রোগ্রাম যে এইটা ছিল সেটা আমাদের রান হয়ে গেছে। তো আমরা জাস্ট এখানে ফিনিশে ক্লিক করব, আমাদের ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল হতে এখানে কিছুক্ষণ সময় লাগবে। তো যখন আপনারা ইনস্টল করবেন তখন হচ্ছে এখানে ভয়েড সেটআপ এবং ভয়েড লুপ নামে এইরকম একটি, এগুলোকে বলা হয় বিল্ট ইন ফাংশন। তো ভয়েড সেটআপের মধ্যে আমরা যেসব সেটআপ করব, বিভিন্ন সেন্সরস বা অ্যাকচুয়েটরস এগুলো সেটআপ করব, তখন আমরা এই ফাংশনের মধ্যে কাজ করব। এবং ভয়েড লুপের মধ্যে হচ্ছে আমরা মেইন কনফিগারেশনের মেইন যে কাজটা রয়েছে সেটা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে। তো এখানে আপনার হচ্ছে অনেকগুলো ফাংশন রয়েছে, যেমন এখানে টুলস এর মধ্যে গেলে ঠিক আছে। তো এখানে আপনার হচ্ছে অনেকগুলো ফাংশন রয়েছে, যেমন এখানে টুলস এর মধ্যে গেলে আমাদেরকে প্রথমে বোর্ডটা সিলেক্ট করতে হয়। সেই জিনিসগুলো আমরা ধাপে ধাপে শিখবো। আমরা একদিনে যদি সবকিছু শিখে যাই তাহলে কিন্তু আমাদের মাথায় সব মানে কিছুই থাকবে না, রাইট? তো আমরা সবকিছু ধীরে ধীরে আস্তে আস্তে শিখবো। তো ESP32-তে আমরা আরডিনো বোর্ডে এখানে দেখুন অনেকগুলো কিন্তু রয়েছে, অনেকগুলো অপশনস রয়েছে, যেমন আরডিনো ইয়েন, আরডিনো উনো, আরডিনো উনো মিনি, ঠিক আছে, আরডিনো ন্যানো, আরডিনো মেগা, লিওনার্দো ইটিএইচ, মাইক্রো, মিনি, ইথারনেট, এফইও, বিটি, ওই অনেকগুলো ভার্সনস রয়েছে। ঠিক আছে। তো আমরা কি করব, আমরা আরডিনো উনো সিলেক্ট করব, যেহেতু আমরা আরডিনো উনো নিয়ে প্রথমত কাজ করব। তারপর হচ্ছে আমাদের এখানে পোর্ট দিতে হবে। তো পোর্টে এখানে যদি আমরা আরডিনোটা কানেক্ট করি তাহলে এখানে আরডিনো উনো কানেক্ট হয়ে যাবে। অথবা চাইলে আমরা এখানে বোর্ডে যেও আমরা ডিরেক্টলি এখানে চাইলে বোর্ডটা সিলেক্ট করতে পারবো। ঠিক আছে। এখানে লাইব্রেরি অপশনস রয়েছে, তারপরে আপনি যা যা সেভ করবেন, আমার এখানে অনেকগুলো সেভ করা আছে প্রজেক্টের কাজ, তো এখানে সেভ থাকবে। এছাড়া লাইব্রেরি যদি ইনস্টল করতে চান তাহলে লাইব্রেরি এখান থেকে ইনস্টল করতে পারবেন। ঠিক আছে। এছাড়াও আপনি চাইলে এখান থেকেও ইনস্টল করতে পারবেন। ফাইলসে যে আপনি যদি নতুন ফাইল চান সেভ করতে চান তাহলে এখানে সেভ অ্যাজ আছে, তারপর প্রিফারেন্স আছে, আপনি চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। তো এটা হচ্ছে মূলত আরডিনো আইডি। আমাদের পরবর্তী যে ক্লাসগুলো রয়েছে সেগুলোতে আমাদের এই আরডিনো আইডির মাধ্যমে কিন্তু আমরা প্রোগ্রামিং গুলো করে থাকবো। ঠিক আছে। তো এই জন্য হচ্ছে মূলত আজকে এটা ইনস্টলেশন প্রসেসটা আপনাদেরকে দেখানো। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে সরাসরি প্রজেক্টে চলে যাব। তো রোবোটিক্সের একটি প্রজেক্ট দেখব আমরা, যে এই যে আরডিনো রয়েছে, আরডিনো দিয়ে আমরা কিভাবে একটি মোটর কিভাবে আমরা নিজেদের মতো করে কন্ট্রোল করব, ঘোরাবো কিভাবে, সেই জিনিসটা আমরা দেখব। ঠিক আছে। তো আমরা আবারও হচ্ছে আমাদের ইসে চলে যাই, একটি ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে যাওয়ার পরে আমরা একটি সিমুলেশন সফটওয়্যার ইউজ করব, কি, থিঙ্কারক্যাড। ঠিক আছে। tinkercad.com লিখলেই চলে আসবে। আমি যদি এইটা এই ওয়েবসাইটটা আপনাদেরকে আরেকবার দিয়ে দেই, ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেই, আপনারা সবাই এই ওয়েবসাইটে ঢুকবেন সিমুলেশনের জন্য, অনলাইন সিমুলেশনের জন্য। এটা হচ্ছে মোটামুটি ইজিয়ার ওয়েতে আমরা শিখতে পারি। তো এখানে জাস্ট আপনারা লগ ইন করে নেবেন, যারা যারা লগ ইন নাই তারা হচ্ছে সাইন আপ করে নেবেন। তো আপনারা জাস্ট এডুকেটর দিবেন, সাইন ইন উইথ গুগল, দেন হচ্ছে আপনারা এখানে সাইন ইন করে নেবেন। তো সাইন ইন করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশনস রয়েছে, অনেকগুলো অপশনস রয়েছে। তো এখানে আপনি কিভাবে কি করবেন, আপনাদের মাথায় তো কোশ্চেন আসতে পারে যে এখানে কিভাবে আমরা কোথায় যাব,
তো এখানে দেখুন সার্কিটস নামে একটি অপশন রয়েছে, বা এই যে এখানে ক্রিয়েট নামে একটি অপশন রয়েছে। ঠিক আছে, ক্রিয়েটে ক্লিক করলে দেখুন এখানে 3টা অপশন রয়েছে, যে সার্কিট, 3D ডিজাইন, কোড ব্লকস। ঠিক আছে, তো আমরা জাস্ট সার্কিটে ক্লিক করব। সার্কিটে ক্লিক করলে আমাদের এখানে এইরকম একটি ইন্টারফেস আমাদের এখানে কিন্তু চলে আসবে। তো আমাদেরকে কি করতে হবে, তো এখানে কিন্তু আমাদের এরকম একটি ইউজার ইন্টারফেস চলে আসবে। তো কারা কারা এখনো বুঝতে পারেন না, বলুন। যারা যারা বুঝতে পেরেছেন তারা তারা কমেন্ট বক্সে আন্ডারস্ট্যান্ড লিখবেন, যারা যারা বুঝতে পারেন না তারা কমেন্ট বক্সে নো লিখবেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি সঙ্গীতা পাওল, তারপরে অনেকে লিখছেন নো নো, অনেকে লিখছেন বুঝতে পারেন নাই, বুঝতে পারেন নাই। আচ্ছা, আপনারা এই যে এই পর্যন্ত যেখানে আসলাম, এটা আপনারা কেউই বুঝতে পারেন নাই, হোপফুলি বুঝতে পারছি। তো আমি কমেন্ট বক্সে একটি লিংক দিয়েছি। কমেন্ট বক্সে হচ্ছে আপনারা জাস্ট গুগল ক্রোমে যাবেন। ক্রোমে যাওয়ার পরে আপনারা জাস্ট লিখবেন tinkercad.com। গাইজ, আমাকে হচ্ছে কিছুক্ষণ 5 মিনিট আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি। আমি একটু সময়ের জন্য আমি হচ্ছে আমার মাইকটা একটু বন্ধ করছি। অডিও ভিডিও এগুলো সবকিছু ক্লিয়ার? ওকে, ঠিক আছে, অনেকে লিখছেন ক্লিয়ার ক্লিয়ার। ওকে গাইজ, তো আমরা হচ্ছে আবার সেশনে ফিরে যাই। তো এখানে প্রথমত আপনারা কি করবেন, আপনারা যে জাস্ট লিখবেন tinkercad.com লিখলেই এটা কিন্তু আপনাদের কাছে চলে আসবে কিন্তু অটোমেটিকলি। যাদের হচ্ছে অ্যাকাউন্ট নাই তারা হচ্ছে জাস্ট অ্যাকাউন্টটা গুগল যে জিমেল অ্যাকাউন্ট আছে, জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা চাইলে মানে গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি চাইলে ক্রিয়েট করে নিতে পারবেন। তো ক্রিয়েট করার পরে আপনাকে এই যে এইরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে দেখুন এখানে ক্রিয়েট নামে একটা অপশন আছে। এই ক্রিয়েট অপশনে ক্লিক করলে দেখুন এখানে সার্কিট নামের একটি অপশন পাবেন। এই সার্কিট অপশনেই আপনাকে ক্লিক করতে হবে। তো যখন আপনি এই সার্কিট অপশনে যখন আপনি ক্লিক করবেন, এইরকম একটি ইন্টারফেস আসবে এবং এখানে অনেকগুলো হচ্ছে ইকুইপমেন্ট বা এলিমেন্ট বলেন, আপনার সবকিছু এখানে আপনি পেয়ে যাবেন। তো আমরা প্রথমত আমরা কোন আমরা হচ্ছে একটি আরডিনো উনো যে মাইক্রো কন্ট্রোলার রয়েছে, আরডিনো উনো মাইক্রো কন্ট্রোলার নিয়ে আমরা কাজ করব। তো আমরা আরডিনো উনো নিয়ে নিব। এখানে জাস্ট এখানে এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই চলে আসবে। জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে আপনাকে। এরপরে কি নেব, আমরা একটি ব্রেড বোর্ড নিব। তো আমরা একটি ব্রেড বোর্ডও নিয়ে নেব এবং এটাকে মিডিল ওরিয়েন্টেড করার জন্য এই যে যে এখানে অপশনস রয়েছে, এরপরে আমরা একটি সার্ভো নিব। ঠিক আছে, এই সার্ভো দিয়ে মূলত আমরা এই সার্ভোটাই আমরা ঘুরাবো, আমাদের মতো করে আমরা ঘুরাই নিব এখানে। তো এখন হচ্ছে আমরা এটাকে রোটেট করে নেব। তো রোটেট করতে গেলে এই যে এখানে যেটা আছে, এভাবে আমরা চাইলে এভাবে আমাদের পজিশন মতো আমরা রোটেট করতে পারবো। আর আমরা কিভাবে রোটেট করবো এটা এটা আমরা হচ্ছে এই যে পটেনশিওমিটার রয়েছে, এই পটেনশিওমিটারের মাধ্যমে এই পটেনশিওমিটারটাকে আমরা এইভাবে ঘোরাবো। ঘোরায় আমরা এই কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ঘোরাবো সেই অনুযায়ী এই সার্ভোটাকে আমরা ওইভাবে আমরা ঘোরাবো। ঠিক আছে, তো মূলত আমাদের এই কম্পোনেন্ট গুলোই আমাদের এখন প্রয়োজন। তো প্রথমত হচ্ছে আমরা ব্রেডবোর্ডের কানেকশন গুলো নিয়ে বলি আপনাদেরকে।
ব্রেডবোর্ডের মধ্যে এটাকে ব্রেডবোর্ড কেন বলা হয়? আপনাদের মাথায় এরকম কোশ্চিন আসে নাই যে এটাকে কেন আমরা ব্রেডবোর্ড বলে থাকি? আপনাদের মাথায় কি এরকম কোনো কোশ্চিন আসছে যে এটাকে কেন আমরা ব্রেডবোর্ড বলে থাকি? বলছেন যে এটা দেখুন আমাদের ব্রেডে যেরকম থাকে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, তো হচ্ছে আপনার কানেকশন টাইপের কিছু নিয়ম রয়েছে। যেমন এই যে টার্মিনালগুলো দেখতে পাচ্ছেন, উপরের যে প্লাস এবং মাইনাস যে টার্মিনালগুলো দেখতে পাচ্ছেন, এই টার্মিনালগুলো আপনার প্যারালালি কানেক্টেড থাকে, অর্থাৎ এইভাবে কিন্তু সারিবদ্ধভাবে কানেক্টেড থাকে। ঠিক আছে, এই প্লাস এবং মাইনাস, এই প্রথম যে দুইটা এবং শেষের যে দুইটা রয়েছে, এই দুইটা কিন্তু পজিটিভ, মানে হচ্ছে সারিবদ্ধভাবে কানেক্টেড হয়ে থাকে। আর এই যে যেগুলো দেখছেন লম্বভাবে যেগুলো রয়েছে, এই যে এগুলো, এই যে নাম্বারিং করা আছে 1 থেকে 30 পর্যন্ত যে নাম্বারিং করা আছে, ABCDEFGHIJ, তো এগুলো হচ্ছে এই পিনে লাগালেও যা, এই পিনে লাগালেও তা, এই পিনে লাগালেও যা, এই পিনে লাগালেও তা, কিন্তু এগুলো একটার সাথে আরেকটা কোনো কানেকশন নাই, এগুলো আলাদা আলাদা। আবার এটার সাথে আবার এইগুলোর হচ্ছে কোনো রকম কানেকশন নাই, এইটা আলাদা, এইটার হচ্ছে এগুলো হচ্ছে সব এক, আর এইটার হচ্ছে এইটা সব এক, কিন্তু এইটার সাথে আবার এই যে এখানে লম্বভাবে যে সাইডগুলো রয়েছে এইটার আবার কোনো মানে সম্পর্ক নাই, এইটা আলাদা আর এইটা কমপ্লিটলি আলাদা। তো আমরা হচ্ছে আমরা এই যে প্লাস যেটা রয়েছে, প্লাসেরটা আমরা এখানে একটি টার্মিনাল আমরা ক্লিক করব, দেন আমরা এখানে আমাদের মতো করে জাস্ট তারটা আমরা এখানে নিয়ে আসব। মাউসে ক্লিক করলে এভাবে আমাদের আমাদের মতো করে ইচ্ছা মতো আমরা এইভাবে ওয়্যারগুলো আমরা নিয়ে নিতে পারবো। এরপর আমরা হচ্ছে এটা রেড বা রেডে ক্লিক করব, অ্যান্ড যে ব্ল্যাক যেটা রয়েছে, মাইনাস যেটা রয়েছে, সেটাকে আমরা আবার এটাকেও কানেকশন দিয়ে দেবো। দেন এটাকে আমরা ব্ল্যাকে ক্লিক করব। এরপরে দেখুন এখানে হচ্ছে আমাদের তিনটা টার্মিনাল রয়েছে পটেনশিওমিটারের। তো যেটা টার্মিনাল 1 রয়েছে সেটা কি করব আমরা, পজিটিভে 5 ভোল্টের সাথে কানেকশন দেব, এই যে এখানে যে কানেকশনটা রয়েছে সেটার সাথে আমরা কানেকশন দেব। এবং নেগেটিভ যেটা রয়েছে টার্মিনাল 2, সেটা দেব আমরা হচ্ছে মাইনাসে। তো আমরা এটা হচ্ছে রেড কালার দিয়ে দেব। এবং এই যে মিডিলে যেটা রয়েছে, যেটা হুইসপার নামে আছে, সেটা কি করব আমরা, এই যে অ্যানালগ যে পিন রয়েছে, অ্যানালগ পিনে যে কোনো একটা পিনের সাথে আমরা এটা এখানে কানেকশন দিয়ে দিব। আমরা A5 বা A4 যে কোনো একটাতে আমরা দিয়ে দিব। দেন আমরা এটার কালারটা চেঞ্জ করে দিব। এরপরে আমাদেরকে সার্ভোতে কানেকশন দিতে হবে। তো যেটা পাওয়ার যেটা রয়েছে, পাওয়ার যে পিনটা রয়েছে সেটা আমরা পজিটিভের সাথে কানেকশন দিব। এরপরে হচ্ছে গ্রাউন্ড যেটা রয়েছে সেটা আমরা নেগেটিভে দিব। আর যে সিগন্যাল যে অপশনটা রয়েছে সেটা আমরা এই ডিজিটালের যে কোনো একটা পিনের সাথে আমরা D4 এর সাথে কানেকশন দিই, যে কোনো একটা পিনের সাথে আমরা কানেকশন দিয়ে দিব। আর এই যে পজিটিভ এবং নেগেটিভ রয়েছে, পজিটিভটা দিব হচ্ছে 5 ভোল্টের সাথে। আমরা জাস্ট এখানে নিয়ে যে এখানে জাস্ট মাউসে ক্লিক করলেই আমাদের এভাবে হয়ে যাবে।
গ্রাউন্ডে দিয়ে দেবো। তো আমাদের হচ্ছে মূলত কানেকশন গুলো দেওয়া শেষ। আমাদের এখন মেন প্রোগ্রামিং আমরা চলে যাব। তো কারা কারা হচ্ছে আমার সাথে সেট আপ করতে পেরেছেন ইয়েস লিখবেন। সার্ভারটা কিভাবে রোটেট করব সেটা আমি আপনাদেরকে বলবো। আপাতত যেভাবে বললাম যে সেভাবে হচ্ছে আপনারা সেটিংস করেন যে সার্ভোটা আমরা এই পটেনশিওমিটারটা যেভাবে ঘোরাবো সার্ভোটাও সেই অ্যাঙ্গেলেই হচ্ছে ঘুরবে। ওকে, ইয়াসিন আরফাত লিখেছেন নো। বিশ্বজিৎ কুমার হামজা লিখেছেন ইয়েস। গাজী আল মাহি লিখেছেন ইয়েস। আশিক কালাই লিখেছেন ইয়েস। জাহির রহমান লিখেছেন, তারপর হচ্ছে বিজলি বিপাশা লিখেছেন নো। তানভীর আহমেদ লিখেছেন নো। তো হোপফুলি আপনারা এতক্ষণ পর্যন্ত যা রয়েছে আপনারা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে আবার বলবেন, আমি আবার দরকার পড়লে আবার শুরু থেকে বুঝাবো। আমি কি আবার শুরু থেকে শুরু করব? যদি আপনারা সবাই যদি বুঝতে পেরে থাকেন, যদি আমাকে আবার যদি শুরু করতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে পি লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, অনেকে লিখেছেন ইয়েস, বুঝতে পেরেছি, অনেকে লিখেছেন। অনেকে বুঝতে পারছেন, অনেকে বুঝতে পারছেন। তো অনেকে আবার বলছেন যে কিছুই মাথায় ঢুকছে না, কিভাবে কি হচ্ছে কি কেউ বলতে পারছেন না। তো তাহলে আমরা কি করি, আমরা হচ্ছে এইটা রাখি। আমরা প্রথমত এলইডি ব্লিঙ্ক করে দেখি, তাই না? যেহেতু এটা একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে, অনেকে বুঝতে পারছেন না। তো প্রথমত আমরা কি করি, আমরা হচ্ছে এটিকে এলইডি ব্লিঙ্ক করি। এলইডি ব্লিঙ্ক করে দেখি যে এলইডিটা কিভাবে ব্লিঙ্ক করে, দেন হচ্ছে আমরা এই তো আমরা হচ্ছে আবার আগের জায়গায় ফিরে যাই। এখানে যে আগের জায়গায় রয়েছে, তো আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করি। তো যেহেতু অনেকে বুঝতে পারছে না, তো আমরা আরো ইজিয়ার ওয়েতে চলে যাই। আমরা একটি এলইডি ব্লিঙ্ক করব, যে এই এলইডি রয়েছে, এলইডিটা আমরা আমাদের মতো করে ব্লিঙ্ক করব, দেন আমরা ওই প্রজেক্টে আবার ফিরে যাব। তো আমরা নর্মালি এখানে আরডিনো উনো নিব এবং একটি এলইডি নিব। তারপরে আমরা এই মূল কাজটা কি করব, আমরা এই এলইডিটা আমরা আমাদের মতো করে ব্লিঙ্ক করবো, একবার জ্বালাবো একবার নিভাবো, একবার জ্বালাবো একবার নিভাবো। ঠিক আছে? তো নর্মালি হচ্ছে আমরা এখানে যে ক্যাথোড রয়েছে, ক্যাথোডটা দিব আমরা গ্রাউন্ডে কানেকশন দিব, এবং অ্যানোড যেটা রয়েছে সেটা আমরা ডিজিটাল যে কোনো একটা পিনের সাথে আমরা এখানে কানেকশন দিয়ে দিব। তো ক্যাথোডটা আমরা এখানে কালারটা চেঞ্জ করে নেব, ব্ল্যাক দিলাম, আর অ্যানোডটা দিলাম কি রেড দিলাম। ঠিক আছে? তো এটা হচ্ছে মূল কানেকশন। এখন আমরা মেন কোডে চলে যাব। কোডে যাওয়ার পরে আমরা এখানে টেক্সটে ক্লিক করব। তো এখানে আমরা এই যে এখানে যে পিনটা নিলাম, এই যে 3 নম্বরে যেটা নিয়েছি, সেটা আমাদেরকে প্রথমত ইনিশিয়ালাইজ করতে হবে কোডের মধ্যে। এই যে কোড যে অপশন রয়েছে, তো প্রথমে আমাদেরকে একটি করব। তো আমাদেরকে এখানে ইন্টিজার নিতে হবে, আমাদের তো এখানে 0 আর 1 নিয়ে কাজ হবে। তো ইন্টিজার দিয়ে দেন আমরা কত নাম্বার পিনে কানেকশন দিয়েছিলাম, আমরা 3 নাম্বার পিনে কানেকশন দিয়েছিলাম। তো পিন নাম্বারটা আমরা
এখানে ডিফাইন করে দেব জাস্ট 3, দেন আমরা সেমিকলন দিয়ে এটাকে করব। এরপরে এই যে পিন যেটা রয়েছে আমাদের, এই যে 3 নাম্বার যে পিনটা রয়েছে, 3 যেটা রয়েছে সেটা কিন্তু এখানে এটা কি করবে, মাইক্রোকন্ট্রোলার থেকে কমান্ড নিবে নাকি কমান্ড দিবে, সেটা আমাকে এখানে আইডেন্টিফাই করে দিতে হবে যে এই 3 নাম্বার পিন থেকে সে এলইডিটা কমান্ড নিবে না কমান্ড দিবে। তো যেহেতু এটাকে আর্ডিনো থেকে এটাকে বলবো যে একবার জ্বলবে একবার নিবে, তো সেহেতু হচ্ছে সে কমান্ড নিবে। তো কমান্ড নিবে মানে কি, যে সে আউটপুট হিসেবে কাজ করবে। যদি কমান্ড দিত, মাইক্রোকন্ট্রোলারকে যদি কোনো কিছু পাঠাতো তাহলে ইনপুট হিসেবে কাজ করতো। তো মাইক্রোকন্ট্রোলার তো এটা হচ্ছে সে কমান্ড দিচ্ছে, তো দিলে সেটা আউটপুট হিসেবে কাজ করবে। তো পিন মোড নামে একটি ফাংশন নিতে হবে আমরা যখন পিনগুলো ডিফাইন করব। দেন আমাদেরকে এখানে এই যে সাববিট রয়েছে, সাববিটটা আউটপুট হিসেবে কাজ করবে, সেটা আমাদেরকে এখানে ডিফাইন করে দিতে হবে। ঠিক আছে, এখন আমাদের মেন কাজ হচ্ছে আমাদের ভয়েড যে সেটআপ রয়েছে, এই সেটআপটার মূলত আমাদের কাজ শেষ। আমরা আগে বলেছিলাম যে ভয়েড সেটআপের মধ্যে আমরা জাস্ট পিনের কনফিগারেশন এই সব কিছুর সেটআপগুলো আমরা সেটআপ নিয়ে কাজ করব, আর ভয়েড লুপের মধ্যে আমরা মেন কনফিগারেশনের কাজ করব। বুঝতে পেরেছেন? তো এখন আমরা কোন পিন নিয়ে কাজ করছি? আমরা হচ্ছে ডিজিটাল পিন নিয়ে কাজ করছি। তো ডিজিটালি কি করছি আমরা, সেটাকে কমান্ড দিচ্ছি। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যখন আমরা কমান্ড দিব, ডিজিটাল পিন থেকে যখন কমান্ড দিব তখন ডিজিটাল রাইট লিখতে হবে। আর এই ফাংশনটা আমাদেরকে লিখতে হবে, ডিজিটাল রাইট ফাংশন লিখতে হবে। আর যখন আমরা কোনো কমান্ড নিব তখন ডিজিটাল রিড লিখতে হবে। আর অ্যানালগ এই যে যখন আমরা এই পিনগুলো ইউজ করব তখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অ্যানালগ রিড বা রাইট লিখতে হবে। তো যেহেতু আমরা ডিজিটাল পিন নিয়ে কাজ করছি, এবং কি করব আমরা, যে সাববিট নামে যে ভ্যারিয়েবলের 3 নাম্বার পিন একবার হাই হবে, অর্থাৎ একবার ভ্যালু হবে 1, একবার ভ্যালু হবে 0। তো হাই হলো কত সেকেন্ড পরপর সে জ্বলবে এবং নিভবে, আমরা দিয়েছি ডিলে দিয়েছি 1000 মিলি সেকেন্ড। টাইমার হচ্ছে মিলি সেকেন্ড হিসেবে কাজ করে। তো 1000 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড, একবার নিভবে কত, 1000 মিলি সেকেন্ড পর। তো আমাদের মূল তো দেখুন এখানে কিন্তু 1 সেকেন্ড পর পর জ্বলছে, 1 সেকেন্ড পর পর কিন্তু নিভছে। ঠিক আছে, কিন্তু এখানে একটা ওয়ার্নিং আসছে। কি ওয়ার্নিং? যে কারেন্ট অনেক বেশি প্রসেস হচ্ছে, অনেক বেশি যাচ্ছে। তো আমাদেরকে কি করতে হবে, কারেন্টটা কমাইতে হবে। তো কমানোর জন্য আমাদেরকে একটি রেজিস্টর ব্যবহার করতে হবে। জাস্ট আমরা একটি রেজিস্টর ব্যবহার করব, এবং এই রেজিস্টরের আমাদেরকে মান সিলেক্ট করে দিতে হবে। তো আমরা নর্মালি এখানে 220 অথবা 330 ওহম নিয়ে নিব, যেটা হচ্ছে একটি এলইডি জ্বলার জন্য আইডিয়াল। এরপরে দেখুন আমরা যখন স্টার্ট করব তখন দেখুন এইটা একবার জ্বলছে একবার নিচ্ছে, 1 সেকেন্ড পর পর জ্বলছে 1 সেকেন্ড পর পর নিচ্ছে। এখন আপনারা বলুন, আমি যদি এখানে এই যে কোডের এখানে এই যে আমাদের যে এলইডিটা রয়েছে, এইটা আমি চাচ্ছি যে আরো ফাস্ট সে জ্বলবে, সে নিভবে, তাহলে আমাকে এই কোডের এখানে কোথায়, আপনাদের সুবিধার জন্য আমি কমেন্ট বক্সে হচ্ছে এটা দিয়ে দিচ্ছি, কোডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, অনেকে লিখছেন যে ডিলে 5, ফাহিম আনসার লিখছেন ডিলে 100x5, ওকে। আবরার শাহরিয়ার লিখেছেন 500, জাকির রহমান লিখেছেন 500, ওকে। আমরা চলুন আমরা এখন দিয়ে দেখি
যে এটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা। তো আমরা জাস্ট এখানে 500 দিয়ে দেই। আমরা প্রথমে আমাদেরকে কি করতে হবে, এটা স্টপ, সিমুলেশনটা স্টপ করতে, এরপর আমরা এখানে 500 দিয়ে দেব। দেন আমরা আবার স্টার্ট সিমুলেশনে ক্লিক করব। তো দেখুন আমাদের যে এলইডিটা রয়েছে এটা কিন্তু আরো ফাস্ট কিন্তু জ্বলছে, আরো আগের থেকে কিন্তু আরো ফাস্ট চলছে। তো হোপফুলি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং জিনিসটা কিন্তু অনেক ইন্টারেস্টিং না, যে আপনি আপনার মতো করে কোড করছেন, আপনার মতো প্রোগ্রামিং করছেন, এবং সেই অনুযায়ী কিন্তু সে কমান্ড অনুযায়ী কিন্তু একটি ইলেকট্রনিক ডিভাইস কিন্তু কাজ করছে। তো জিনিসটা অনেক ইন্টারেস্টিং না? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে ইন্টারেস্টিং লিখবেন। জাহির রাইহান লিখেছেন ইন্টারেস্টিং, মাহমুদ হাসান লিখেছেন, নিয়াজ লিখেছেন, এমডি রাইহান হোসেন লিখেছেন আপনার বাড়ি কোথায়? ভাই আমার বাড়ি হচ্ছে রাজশাহী। অনেকে লিখছেন, আশরাফুল আলম শুভ লিখেছেন আমার কমেন্ট আমি অলে দিতে পারছি না। আপনার কমেন্ট আমি পড়তে পারছি। আশরাফুল ইসলাম শুভ, আশরাফুল আলম শুভ, আপনার কমেন্ট আমি পড়তে পারছি। আয়মান আহমেদ লিখেছেন ইন্টারেস্টিং, সৌরভ আহমেদ লিখেছেন ইন্টারেস্টিং, সাব্বির হোসেন লিখেছেন ইন্টারেস্টিং, গোলাম রাব্বি লিখেছেন ইন্টারেস্টিং, সিরাজুল ইসলাম লিখেছেন ইন্টারেস্টিং, মোনারুল ইসলাম লিখেছেন মজাদার। ওকে, বুঝতে পেরেছেন। মোহাম্মদুল ইসলাম মুন্না লিখেছেন রাজবেরি পাই কি ব্যবহার করা যায়, যদি হয়ে থাকে তাহলে কোন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করে? হ্যাঁ, রাজবেরি পাইয়ের মাধ্যমে আপনি চাইলে এই এলইডি ব্লিঙ্কিং থেকে শুরু করে যাবতীয় প্রজেক্টের কাজ কিন্তু আপনি চাইলে করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে পাইথন ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে হবে। সেখানে হচ্ছে সি বা সি প্লাস প্লাস এগুলো হবে না, সেখানে হচ্ছে পাইথন আমাদেরকে ব্যবহার করতে হবে। ওকে, আমরা তো হচ্ছে এলইডি ব্লিঙ্কিং কিভাবে করতে হয় জিনিসগুলো দেখলাম, সেটআপের মধ্যে, তারপর ভয়েড লুপের মধ্যে কিভাবে করতে হয় আমরা জিনিসটা দেখলাম। তো চলুন আমরা ড্যাশবোর্ডে চলে যাব। এরপরে দেখুন আমাদের যে এই যে সার্ভো যে কাজটা ছিল, সেই সার্ভো এখানে আবার চলে যাব। ঠিক আছে, যাওয়ার পরে আমরা আবার কোডে চলে যাব। কোডে যে আমরা এটা কখন প্রোগ্রামিং করব। তো প্রথমত আমাদেরকে এই সার্ভোটি হচ্ছে রান করার জন্য আমাদেরকে একটি লাইব্রেরি ইউজ করতে হবে। তো লাইব্রেরিটা কি? হ্যাশট্যাগ ইনক্লুড servo.h। এই যে সার্ভো যেটা নিলাম, এই সার্ভোটা আমাদেরকে একটি ভ্যারিয়েবল নিতে হবে সার্ভোর মধ্যে। এটা হচ্ছে ইনবিল্ট ফাংশনের মধ্যে এই যে লাইব্রেরি রয়েছে, এই লাইব্রেরির মধ্যে মোরসালিন চৌধুরী লিখেছেন সার্ভো মোটরে 3টা টার্মিনাল কেন? 3টা টার্মিনালের মধ্যে একটি হচ্ছে পাওয়ার টার্মিনাল যেটা হচ্ছে পজিটিভ, একটি হচ্ছে নেগেটিভ অর্থাৎ গ্রাউন্ড টার্মিনাল, আর একটা হচ্ছে সিগন্যাল। ওই সিগন্যালদের মাধ্যমে সে হচ্ছে কোন রোটেটে ঘুরবে সেটা হচ্ছে দেখাবে। ঠিক আছে, তো গাইজ আমাদের কিন্তু 43 মিনিট অলরেডি শেষ হয়ে গেছে। আপনারা যারা যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই অবশ্যই অবশ্যই রেজিস্ট্রেশন করবেন। যারা এই আর মাত্র 17 মিনিট মতো আছে, 17 মিনিটের মধ্যে যারা রেজিস্ট্রেশন করবেন তারা আমাদের এই যে 3টা যে বান্ডেল রয়েছে রোবোটিক্সের 21 ডেজের মাস্টার ক্লাসের যে বান্ডেল,
তারপরে আর্ডিনো বান্ডেল, এরপরে হচ্ছে ইন্টারনেট অফ থিংস এর বান্ডেল। এই তিনটা বান্ডেল আপনারা পেয়ে যাবেন ৩,৯৯৯ টাকার কোর্সটি পেয়ে যাবেন মাত্র ১৯৯৯ টাকায়। তো যারা এখনো ১৭ মিনিটের মধ্যে যারা যারা রেজিস্ট্রেশন করেন অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। আপনাদের যাদের কমপ্লিট ভিডিও রেকর্ডিংস, এই বান্ডেলের মধ্যে আপনারা 3টা প্রজেক্টের আলাদা আলাদা কমপ্লিট রেকর্ডেড ভিডিওস পেয়ে যাবেন, সোর্স ফাইল, সোর্স ম্যাটেরিয়াল, 40+ প্রজেক্টের সোর্স ম্যাটেরিয়াল থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন। এছাড়া টেলিগ্রাম গ্রুপের লাইফ টাইম সাপোর্ট পেয়ে যাবেন। আর এই কোর্সের কিন্তু ফুললি হচ্ছে লাইফ টাইম অ্যাক্সেস থাকবে আপনাদের, ঠিক আছে? তো যারা যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই, সময় কিন্তু বেশিক্ষণ নাই। যারা যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। আর মাত্র 15 মিনিট আছে। তো 15 মিনিটের মধ্যে যারা রেজিস্ট্রেশন কোর্সটি মাত্র ১৯৯৯ টাকায় পেয়ে যাবেন। খালিদ হাসান লিখেছেন ESP 32 তে করান। হ্যাঁ, ESP 32 কোর্সটি আমাদের পরবর্তীতে আছে। তো আমরা ধাপে ধাপে যাব এবং ধাপে ধাপে শিখবো। পরবর্তীতে কিন্তু আমরা ESP 32 নিয়ে অবশ্যই কাজ করব। তো আমরা হচ্ছে ইনক্লুড দিয়ে আমরা মাই সার্ভো নামে একটি ভ্যারিয়েবল নিব। মাই সার্ভো নামে একটি ভ্যারিয়েবল নিলাম, দেন আমরা সেমিকোলন। আর আমাদের কোনো স্টেটমেন্ট শেষ হওয়ার পরে আমাদেরকে অবশ্যই এই সেমিকোলন ব্যবহার করতে হবে, ঠিক আছে? এরপরে আমরা এই যে রয়েছে, মানে এই পটেনশিওমিটার এবং সার্ভোর যে সিগন্যালটা রয়েছে সেটা আমাদেরকে, আমি তো এখানে হচ্ছে 4 নাম্বার পিনে দিয়েছি সার্ভোটা। তো আমাদেরকে জাস্ট মাই সার্ভো যেটা রয়েছে, আমাদেরকে একটি ইনবিল্ট ফাংশন নিতে হবে, মাই সার্ভো ডট অ্যাটাচড। কত নম্বর পিনে দিয়েছিলাম আমরা? 4 নাম্বার পিনে দিয়েছিলাম। তো আমাদেরকে জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 4 নাম্বার পিনে এটা দিয়ে লিখে দিতে হবে। এবং আমরা যে নিয়েছিলাম যে পটেনশিওমিটারের, তো এই পটেনশিওমিটারে আমরা পিন মোডটা সিলেক্ট করে নেব, বিল্ট ইন ফাংশন নেব। ফাংশন নিয়ে এই যে আমরা A5 যেটা নিয়েছিলাম এটা তো ইনপুট হিসেবে কাজ করবে। এখান থেকে আমরা ইনপুট নিব এবং এখান থেকে আউটপুট হিসেবে দিব। তো যেহেতু এটা ইনপুট নিচ্ছে, আমরা হচ্ছে এটাকে ইনপুট হিসেবে এই পিনটা ডিফাইন করব। তো আমাদের হচ্ছে মেন বিল্ট ইন ফাংশনের মানে সেটআপের মূলত কাজগুলো শেষ। এখন আমরা একটি ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল নেব। কি নেব? পট ভ্যালু নামে একটি ভ্যারিয়েবল নেব। পট ভ্যারিয়েবল নিলাম। দেন এই যে পটেনশিওমিটারের যে A5 যেটা রয়েছে আমাদের অ্যানালগ পিনের সাথে কাজ ছিল। আমরা দেখেছিলাম এলইডি ব্লিঙ্কিং যখন করছিলাম তখন সেটা কিন্তু ডিজিটালের, আমরা এখানকার কোনো একটা পিনের সাথে কানেকশন দিচ্ছিলাম, যার কারণে আমাদেরকে সেটা ডিজিটাল রাইট করতে হচ্ছিল, তাই না? কিন্তু এখান থেকে কি করছে, আমরা কমান্ড নিচ্ছি, আর তখন কমান্ড দিচ্ছিলাম, তাই ডিজিটাল রাইট। আর কমান্ড যেহেতু নিব তাই ডিজিটাল রিড ব্যবহার করতে হবে। কিন্তু এখানে আমরা অ্যানালগ পিন ব্যবহার করছি, যার কারণে আমাদেরকে অ্যানালগ রিড লিখবো। অ্যানালগ রিড কোনটা? A5, ঠিক আছে? এরপর আমাদেরকে এই যে পট ভ্যালু যেটা রয়েছে, পট ভ্যালুটার আমাদেরকে সিকোয়েন্স বলে দিতে হবে যে কত ডিগ্রিতে সে হচ্ছে ঘুরবে। তো পট ভ্যালু জাস্ট দিয়ে দেবো, পট ভ্যালু
আমাদেরকে এখানে ম্যাপ করতে হবে যে কত ডিগ্রিতে 1023 থেকে সর্বোচ্চ 1023 যাবে। আচ্ছা, মুজাহিদ সরকার লিখেছেন যে কোডটা জুম করতে। আচ্ছা, আপনাদের সুবিধার জন্য আমি আবার জুম করে দিলাম কোডটা। এখন অবভিয়াসলি মেবি দেখা যায়, দেখা না গেলে বলবেন। তো এখানে 1023 নিব, 23টা সর্বোচ্চ। এরপর আমরা আবার 0 নিব এবং 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, সেটা আমরা বলে দেব। এরপরে এই যে মাই সার্ভো যেটা নিয়েছিলাম, মাই সার্ভো যেটা ছিল সেটা এই যে মাই সার্ভো রয়েছে, এইটা আমাদের এখন এতক্ষণ রিড হলো, এখন রাইট হবে। তো মাই সার্ভো যেটা রয়েছে সরি মাই সার্ভো যেটা রয়েছে সেটা আমরা রাইট করব। কোথায় থেকে? এই পটেনশিওমিটার থেকে আমরা রাইট করব। রাইট করলাম। এরপরে আমরা কি রাইট করব? এই যে পট ভ্যালু যেটা রয়েছিল, পট ভ্যালুটা আমরা রাইট করব। যে পট ভ্যালু থেকে যেটা আসবে সেটা আমাদের সার্ভোতে ডিরেক্টলি রাইট হবে। ঠিক আছে, তো এই আমাদের মূলত কোড। এখন আমরা দেখব, আমরা এটাকে সরাসরি এখন রান করব। আচ্ছা, আমাদের এখানে একটু ভুল হয়েছে যে আমরা এখানে পিন মোড দিয়েছি, এখানে হবে পিন মোড। পিন মোড হবে, আমাদের এখানে একটু ভুল হয়েছে। আর এখানে আমরা সেমিকোলন দিতে ভুলে গেছি, আমরা এখানে সেমিকোলনটা দিয়ে নেব। এখানে আমরা সেমিকোলন দিতে ভুলে গেছি, সেমিকোলনটা দিয়ে নেব। তো দেখুন আমাদের ইনিশিয়ালি কিন্তু সার্ভোটা একবার ঘুরলো। এখন আমরা দেখুন পটেনশিওমিটার যত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি, আমাদের সার্ভোটা কিন্তু তত ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরছে। ঠিক আছে, আপনারা যদি দেখেন একবার, আমরা যত ডিগ্রি অ্যাঙ্গেলে পটেনশিওমিটারটা ঘোরাচ্ছি, সার্ভোটা কিন্তু সেইভাবেই কিন্তু ঘুরছে। আমরা যদি এত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই, সার্ভোটাও কিন্তু সেই ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরছে। তো আপনারা কারা কারা আমার সাথে এই জিনিসটা করতে পেরেছেন? যারা যারা পেরেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে ডান লিখবেন। আচ্ছা, অনেকে কোডটা চাচ্ছেন, কোডটা আমি কমেন্ট বক্সে আবার দিয়ে দিচ্ছি। ওকে, ইরফান খান লিখেছেন ডান, সিরাজুম মনিরা ইসলাম লিখেছেন ডান, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। সাদ রহমান লিখেছেন ডান, গ্রেট। রহমান লিখেছেন ডান। তারপরে শাহাবুদ্দিন লিখেছেন ডান। ওকে, অনেকেই দেখতে পাচ্ছি পারছেন। তো হোপফুলি আপনারা পেরেছেন। তো হোপফুলি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন এবং হোপফুলি আপনারা জিনিসটা এনজয় করেছেন। তো যদি এই পর্যন্ত যদি সবকিছু যদি আপনারা বুঝে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আন্ডারস্ট্যান্ড লিখবেন অবশ্যই। আর যদি বুঝে না থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে বুঝতে পারি নাই।